আচ্ছা, আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব তোমাদের ম্যানুয়ালে দেখো, এক্সপেরিমেন্ট 11 আর 12 একসাথে করব। ডিটারমিনেশন অফ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আর কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো ফুল একদম এক্সপেরিমেন্টটা যেটা আছে, আমরা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা, দ্যাট মিন্স বিওডি কিভাবে ডিটারমাইন করে সেটা দেখব। আর কেমিক্যাল যে অক্সিজেন ডিমান্ড যেটা আছে সেটা আমরা মোটামুটি ল্যাবে দেখব না, জাস্ট আমরা থিওরি পোর্শনটা কাভার দিব। সো আমি যদি মেইনলি চলে যাই তোমাদের ম্যানুয়ালটাতে, আচ্ছা, তাহলে তোমাদের দেখো ম্যানুয়ালে এক্সপেরিমেন্ট নাম্বার 11, ডিটারমিনেশন অফ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তোমাদের থিওরিতেও এটা পড়ানো হয়েছিল, দ্যাট মিন্স বিওডি। বিওডির ফুল অ্যাব্রিভিয়েশনটাই হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর 11, এটা তো এক্সপেরিমেন্ট 11, আর এক্সপেরিমেন্ট 12 যেটা ছিল সেটা হলো সিওডি, দ্যাট মিন্স কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো তুমি এই যে নামটা দেখতেছো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তার মানে হলো আমাদের অক্সিজেন ডিমান্ডটা আমরা ডিটারমাইন করব। এখন এই যে অক্সিজেন ডিমান্ডটা যে আছে, এই অক্সিজেন ডিমান্ডটা কার প্রয়োজন পড়তেছে আমাদের? ব্যাকটেরিয়া অথবা মাইক্রো অর্গানিজমের। সো ব্যাকটেরিয়া অথবা মাইক্রো অর্গানিজমের যে অক্সিজেন ডিমান্ডটা প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বলতেছি হলো বিওডি। এখন এখানে একটু দেখো ব্যাকটেরিয়ার কেন অক্সিজেনের প্রয়োজন পড়তে পারে, সেটা হলো আমাদের মেইন কনসার্ন। সো আমাদের পানির ভিতর অনেক প্রকারের মাইক্রো অর্গানিজম থাকে, সেটা অলরেডি তোমরা মোটামুটি জানছো। সো একটা ওয়েস্ট ওয়াটারে দেখা যাচ্ছে যে ডিফারেন্ট টাইপের মাইক্রো অর্গানিজম থাকে। এখন ওয়েস্টের ভিতর যে মাইক্রো অর্গানিজম গুলা থাকতেছে, এটার ভিতর কিন্তু আবার বিভিন্ন অর্গানিক ম্যাটারও থাকতেছে। এখন এই অর্গানিক ম্যাটারকে তোমার অক্সিডাইজ করতেছে হলো ব্যাকটেরিয়া। কিভাবে অক্সিডাইজ করতেছে? লাইক তুমি বাজার থেকে যখন কোনো ফল অথবা শাকসবজি যেগুলা কিনে নিয়ে আসো, সেটা আমরা মাঝে মাঝে ফ্রিজে রেখে দিই, আবার অনেক সময় দেখা যাচ্ছে বাইরে রেখে দিই। তো তুমি একদিন 2 দিন বাইরে রেখে দিলা, রেখে দেওয়ার পরে দেখবা যে এক সপ্তাহ পরে এটা থেকে কিন্তু একটা দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে আর একটা অডর প্রডিউস হচ্ছে। তো এই অর্ডারটা আসতেছে কোথা থেকে? তার মানে আমরা বুঝতে পারতেছি আমরা যে ম্যাট প্রোডাক্টটা কিনে নিয়ে এসেছিলাম, একটা সার্টেন টাইম যাওয়ার পর সেটা কি পচে গেছে অথবা রোটেন হয়ে গেছে। তো এখন এই যে পচে গেল, এ তো নিজে একা একা পচে নাই, একে কেউ হেল্প করছে, পচতে সাহায্য করছে। যারা হেল্প করছে সেটাকে আমরা বলতেছি হলো মাইক্রো অর্গানিজম আর ব্যাকটেরিয়া। সো এই ব্যাকটেরিয়া গুলো আমাদের যে ভেজিটেবলস গুলো আছে অথবা যেগুলো বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল আর মেটাল যেগুলো আছে, মেটাল বলবো না, বায়োডিগ্রেডেবল অর্গানিক্স যেগুলো আছে, সেগুলো হলো আমাদের ব্যাকটেরিয়া অক্সিডাইজ করবে। এখন তোমার যখন অক্সিডাইজ করতেছে, অক্সিডাইজ করার জন্য কি একটা মিডিয়া লাগবে অথবা একটা কোনো মিডিয়াম লাগবে। তো আমাদের যে হেল্পটা নিয়ে অক্সিডাইজ করতেছে সেটা হলো অক্সিজেনের হেল্প নিয়ে অক্সিডাইজ করতেছে। তাহলে এই যে ব্যাকটেরিয়া যে যতটুকু অক্সিজেন প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বলতেছি হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখন আমাদের এই বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কেন জানা প্রয়োজন, অথবা আমরা এক্সপেরিমেন্টটা কেন করব আর এটার অ্যাপ্লিকেশনটা কি? সো তুমি যখন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করবা, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, সেখানে আমাদের কি অনেক প্রকারের অর্গানিক্স থাকবে। এখন এই অর্গানিক্স রিমুভ করার জন্য কি করতে হবে আমাদের? আমরা তো ডাইরেক্ট ফিল্টার করতে পারি, অথবা যেগুলো ডিসলভ হয়ে গেছে সেগুলো আমরা কি করতে পারি, অক্সিডাইজ করে নিতে পারি। তো তুমি যদি অক্সিডাইজ করে ফেলতে পারো এই অর্গানিক্স অথবা ওয়েস্টটাকে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াটার থেকে ওয়েস্টটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এই রিমুভালে হেল্প করতেছে হলো আমাদের ব্যাকটেরিয়া। ম্যাম, কথা ম্যাম বোঝা যাচ্ছে না মাঝে মধ্যে। আচ্ছা, এখন শুনতে পাচ্ছো সবাই? জি ম্যাম। আচ্ছা, সো এই যে অর- রিমুভালের কথা আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, একটু দেখো। সো আমি যেটা বলতেছিলাম, আমাদের ওয়েস্ট ওয়াটার যেটা আছে ট্রিটমেন্টে, আমাদের বিভিন্ন প্রকার অর্গানিক্স থাকতেছে। এখন এই অর্গানিক্সটাকে আমাদের রিমুভ করতে হবে।
সো রিমুভ আমরা ডাইরেক্ট ফিল্ট্রেশনের মাধ্যমে করতে পারি, স্ক্রিনিং এর মাধ্যমে করতে পারি, অথবা ট্রিটমেন্টের মাধ্যমে করতে পারি। এছাড়া অনেক সময় যেগুলো ডিজলভ হয়ে থাকতেছে সেগুলো আমরা কি করতে পারি, অক্সিডাইজিং করতে পারি। সো অক্সিডাইজ করলে দেখা যাচ্ছে যে আমাদের কিছু ওয়েস্ট কিন্তু রিমুভও হয়ে যাচ্ছে। এখন এই অক্সিডাইজেশনটা কে করবে? ব্যাকটেরিয়া করবে। সো ব্যাকটেরিয়া যেটার হেল্প নিয়ে অক্সিডাইজেশনটা করতেছে সেটাকে আমরা বলতেছি হলো অক্সিজেন। তাহলে এই যে যে কতটুকু অক্সিজেন প্রয়োজন পড়তেছে আমাদের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টে, সেটা আমাদের জানা প্রয়োজন। আদারওয়াইজ আমরা বুঝতে পারবো না যে আমাদের অর্গানিক্স রিমুভ করতে কতটুকু অক্সিজেনের প্রয়োজন পড়তে পারে। দ্যাটস ওয়াই আমাদের বায়োকেমিক্যাল যে অক্সিজেন ডিমান্ডটা আছে সেটা আমাদের জানা লাগবে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের এক্সপেরিমেন্টাল সিগনিফিকেন্সটা কি। তাহলে আমি এগুলো একটু রিমুভ করে দিয়ে এখন আমি থিওরি পোর্শনটাতে চলে যাব। তোমাদের এই ম্যাটেরিয়ালটা দেওয়া আছে সবার কাছে। ইভেন আমি কিন্তু থিওরি পোর্শনে এটা কাভার দিছি, বাট আমার জানা মতে মনে হয় না কারো মনে আছে, অথবা কিছু স্টুডেন্টের মনে থাকতে পারে। সো আমি একটু আবার রিকল করব থিওরি পোর্শনটা, কারণ এই থিওরি পোর্শনটাই হলো তোমাদের ম্যাটেরিয়াল যেটা আছে ম্যানুয়ালে সেম জিনিসটাই দেওয়া আছে। তো ফার্স্টে যদি আমি দেখি অর্গানিক্স জিনিসটা, আমি কি বললাম, আমাদের ওয়েস্ট ওয়াটারে ডিফারেন্ট টাইপের অর্গানিক্স থাকতে পারে। অর্গানিক্স গুলা কিসের কম্পাউন্ড? কার্বনের কম্পাউন্ড। তার মানে হলো কার্বনের বিভিন্ন যে মিনারেল অথবা কম্পাউন্ড গুলা পেয়ে থাকি সেগুলোকে আমরা বলতেছি হলো অর্গানিক্স। এবং ইনঅর্গানিক্সও থাকতে পারে। এখন এই যে যে অর্গানিক্স গুলা সেগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা ডেইলি পারপাসে যেগুলা ইউজ করতেছি সেগুলা হয়তো আমরা ওয়াটারের ভিতর ডিসপোজ করতেছি। এছাড়া আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস এর কারণে আমাদের যে ওয়েস্টটা আসতেছে সেটা আমাদের ওয়াটারের ভিতর সলিউবল হয়ে যাচ্ছে। এখন এই যে যে সলিউবল হচ্ছে, এই যে যে অর্গানিক্সটা আমরা পাচ্ছি, ডিজলভ যে অর্গানিক্স, সেগুলো আবার দুইটা টাইপে আমরা ক্লাসিফাই করেছিলাম। একটা বায়োডিগ্রেডেবল আর একটা নন বায়োডিগ্রেডেবল ছিল। তো বায়োডিগ্রেডেবল তুমি নাম থেকে বুঝতে পারতেছিলা যেটা একটা সার্টেন টাইম যাওয়ার পরে ডিগ্রেড হয়ে যাবে। তার মানে আমি একটু আগেই যে এক্সাম্পলটা দিলাম যে আমাদের যেগুলা ডিগ্রেডেবল অথবা পচনশীল সেগুলাকে আমরা বলবো হলো বায়োডিগ্রেডেবল অর্গানিক্স। আর যেগুলা পচনশীল না সেগুলাকে আমরা বলবো হলো নন বায়োডিগ্রেডেবল অর্গানিক্স। সো বায়োডিগ্রেডেবল অর্গানিক্স এর ভিতর দেখো আমাদের স্টার্চ থাকতে পারে, ফ্যাট, প্রোটিন, অ্যালকোহল, এগুলো সব কিন্তু কার্বন কম্পাউন্ড। সো এই প্রোডাক্ট গুলা কিন্তু আমরা বলতে পারি যে আমাদের বায়োডিগ্রেডেবল অর্গানিক্স। এখন এই যে যে বায়োডিগ্রেডেবল অর্গানিক্স গুলা যে আছে, এটা হলো আমাদের একটা সার্টেন টাইম যাওয়ার পরে হলো ডিকম্পোজ হয়ে যাবে। এই যে মাইক্রোবিয়াল ডিকম্পোজ হবে। সো যেই প্রসেসের মাধ্যমে ডিকম্পোজ হচ্ছে অথবা যারা ডিকম্পোজ করতেছে, ডিফারেন্ট টাইপের ব্যাকটেরিয়া থাকে যারা কিনা এই অর্গানিক্স গুলাকে ডিকম্পোজ করতে হেল্প করতেছে আর ডিগ্রেড করতে হেল্প করতেছে। এখন তোমার যে এই যে যে ডিগ্রেড করতে আমি বললাম যে আমাদের অক্সিজেনের প্রয়োজন পড়তেছে, তাহলে আমাদের কতটুকু অক্সিজেনের প্রয়োজন পড়তেছে সেটা কি আমাদের জানতে হবে। সো এই যে যে আমাদের কোনো একটা অর্গানিক্সে অথবা কোনো একটা ওয়েস্টে কতটুকু বায়োডিগ্রেডেবল অর্গানিক্স আছে সেটা আমাদের কি টেস্ট করতে হবে অথবা মেজার করতে হবে। সো আমরা মেজারমেন্টটা যেই প্যারামিটারের মাধ্যমে করি সেটাকে আমরা বলতেছি হলো বিওডি অথবা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে দেখো আমাদের অক্সিজেন ডিমান্ড যদি বেশি হয় তাহলে আমাদের বুঝতে হবে যে বায়োডিগ্রেডেবল অর্গানিক্সটা বেশি, আর অক্সিজেন ডিমান্ডটা যদি কম হয় তাহলে আমরা বুঝতে পারবো যে বায়োডিগ্রেডেবল অর্গানিক্সটা কম আছে আমাদের ওয়েস্ট ওয়াটারে। সো আমাদের ওয়েস্ট ওয়াটারের যে অর্গানিক্সটা সেই প্যারামিটারটা আমরা এই টার্ম দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, বিওটি। এটা একটু মনে রাখবা, ফুল অ্যাব্রিভিয়েশনটা অনেক সময় পরীক্ষাতে আসে, লাইক বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অনেকে ভুল করে কিন্তু এটা আবার লিখে দেয় বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বাট ইট উইল বি টোটালি রং। এটা হবে কিন্তু বায়োকেমিক্যাল, কারণ এখানে কেমিক্যাল রিয়াকশনটা হয়।
আর নন বায়োডিগ্রেডেবল এর ক্ষেত্রে কি আসতেছে, আমাদের বিভিন্ন ইনঅর্গানিক ম্যাটেরিয়ালও থাকতে পারে, আবার অর্গানিক ম্যাটেরিয়ালও থাকতে পারে। তো আমাদের যে অর্গানিক ম্যাটেরিয়ালগুলো আছে আর ইনঅর্গানিক, সেগুলা দেখা যাচ্ছে যে আমাদের মেজার করতে হবে যে কতটুকু নন বায়োডিগ্রেডেবল অর্গানিক আছে। তাহলে সেটাও আমরা একটা প্যারামিটারের মাধ্যমে মেজার করে থাকি, দেখো সিওডি। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম যে আমাদের নন বায়োডিগ্রেডেবল যে অর্গানিক্সটা আছে, ওয়েস্ট ওয়াটারে কতটুকু নন বায়োডিগ্রেডেবল অর্গানিক্স প্রেজেন্ট আছে সেটা আমরা যে প্যারামিটারের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা বলতেছি হলো সিওডি আর কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সেইখানে দেখা যাচ্ছে যে মানে ইনঅর্গানিকের ভিতর লাইক ফেনল থাকতে পারে, সেলুলোজ, ট্যানিক অ্যাসিড, এছাড়া আরো অনেক ম্যাটেরিয়াল থাকতে পারে। তো এই ম্যাটেরিয়াল গুলাকে আমাদের অক্সিডাইজ করতে ব্যাকটেরিয়ার যতটুকু অক্সিজেন প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বলবো হলো সিওডি। তাহলে আমরা মোটামুটি বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল অর্গানিক্স কি সেটা বুঝতে পারছি। এখন আমরা ডিটেলসে চলে আসবো হলো বিওডি ডিটেলসে। সো তোমাদের কিন্তু আমি অলরেডি ডেফিনেশনে বলেই দিচ্ছি যে তোমরা টার্মটা থেকেই বুঝতে পারবা যে আমাদের বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তার মানে একটা বায়োকেমিক্যাল রিয়াকশন হবে, সেই রিয়াকশনটা কমপ্লিট করতে অথবা রিয়াকশনটা ঘটাতে আমাদের কতটুকু অক্সিজেনের প্রয়োজন পড়তেছে। আমাদের যে যতটুকু অক্সিজেনের প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বলি হলো ডিমান্ড। তাহলে যতটুকু অক্সিজেনের প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বলতেছি হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এবং এই অক্সিজেনটা প্রয়োজন পড়তেছে হলো মাইক্রো অর্গানিজমের। সো মাইক্রো অর্গানিজমের প্রয়োজন কেন পড়তেছে, আমাদের অক্সিডাইজ করতেছে। এই যে যে অর্গানিক্স গুলো আমরা একটু আগে দেখে আসলাম যেগুলা, এই অর্গানিক্স গুলাকে অক্সিডাইজ করবে ব্যাকটেরিয়া, যার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন হবে। এই যে যে রিকোয়ার্ড অ্যামাউন্টে যে অক্সিজেনটা প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বিওডি বলতেছি। বাট এই যে যে রিয়াকশনটা যে হচ্ছে এটার জন্য একটা সুইটেবল এনভায়রনমেন্ট প্রয়োজন, সুইটেবল আর প্রিফারেবল একটা এনভায়রনমেন্ট প্রয়োজন। সো আমরা এই যে যে রিয়াকশনটা করে থাকি এটাকে আমরা বলে থাকি হলো অ্যারোবিক কন্ডিশন অর অ্যারোবিক্যালি। সো অ্যারোবিক কন্ডিশন দ্বারা বোঝাচ্ছে যে দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। তো তোমার অক্সিজেনের প্রেজেন্সে যে রিয়াকশনটা হয় সেটাকে আমরা বলি হলো অ্যারোবিক্যাল রিয়াকশন আর অ্যারোবিক কন্ডিশন। আর ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন আমাদের যেই কন্ডিশনটা অথবা যে এনভায়রনমেন্টটা প্রডিউস হয় সেটাকে আমরা বলি হলো অ্যানারোবিক কন্ডিশন। এখানে তোমাদের লেখা আছে অ্যানারোবিক কন্ডিশনটা, এখানে একটা জায়গা কোথাও লেখা আছে, আমরা যখন সামনে দেখব তখন দেখতে পাবো যে অ্যানারোবিক কন্ডিশন বলে। এই যে, বাট আমরা যখন বিওডি টেস্ট করব তখন আমাদের এটা অবভিয়াসলি ইনশিওর করতে হবে যাতে আমাদের অক্সিজেনের প্রেজেন্টটা থাকে। এখন দেখো তাহলে রিয়াকশনটা কি হচ্ছে, আমাদের এটা হলো অর্গানিক ম্যাটার, এটা অক্সিজেনের সাথে রিয়াকশন করবে এবং এখানে প্রেজেন্স থাকতেছে হলো ব্যাকটেরিয়া। তাহলে আমাদের রিয়াকশন হওয়ার পর কার্বন ডাই অক্সাইড, পানি এবং নিউ সেল প্রডিউস হচ্ছে। তাহলে এই টোটাল রিয়াকশনটাকে বলতেছিল বায়োকেমিক্যাল রিয়াকশন। আর এখানে যে অ্যামাউন্টের অক্সিজেনটা প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বলতেছিল বিওডি, এবং বিওডি থেকে আমরা ইন প্রোডাক্ট পাচ্ছি হলো নিউ ব্যাকটেরিয়ার সেল অর স্টেবল প্রোডাক্ট। এখন দেখো আমি বললাম যে এই রিয়াকশনটা কমপ্লিট হতে আমাদের অবভিয়াসলি অক্সিজেনের প্রয়োজন পড়বে, কারণ অক্সিজেন যদি প্রেজেন্স না থাকে তাহলেও আমাদের রিয়াকশন হতে পারে। বা তখন আমি ওই কন্ডিশনটাকে কি বলেছিলাম, এই যে অ্যানারোবিক কন্ডিশন, মাত্র যেটা বললাম এই অ্যানারোবিক মিস হ্যাঁ বলো। তার মানে হলো আমাদের এই রিয়াকশনটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের ব্যাকটেরিয়া যে নিউ সেলটা পাচ্ছি সেটাই হলো আমাদের একটা স্টেবল প্রোডাক্ট হিসেবে দিচ্ছে, স্টেবল প্রোডাক্টটাই হলো নিউ সেল হিসেবে কাজ করতেছে। মানে স্টেবল দ্বারা বোঝাচ্ছে যে তোমার রিয়াকশনটা একদম ফুল কমপ্লিট হয়ে গেছে, মানে স্টেবিলাইজড একটা প্রোডাক্ট তুমি পাচ্ছ, ফুললি অক্সিডাইজ হয়ে গেছে, সেটা দ্বারা বোঝাচ্ছে যে স্টেবল প্রোডাক্ট। ঠিক আছে।
বুঝতে পারছো স্টেবল প্রোডাক্ট দ্বারা কি বোঝাচ্ছে? মানে আমাদের এই যে যে অর্গানিক, ইউসেল তো অলরেডি হয়ে গেছে একটা না প্রোডাক্ট, না, মানে একটু স্টেবল প্রোডাক্ট তো দেখো, কোনো বাই প্রোডাক্ট হবে বা সামথিং। একটু দেখো আমাদের এই যে যে অর্গানিকটা আছে, এই অর্গানিকটাকে অক্সিডাইজ করতেছে। অক্সিডাইজ করে আমি যেই প্রোডাক্টটা পাবো অথবা যেই ম্যাটেরিয়ালটা আমি পাচ্ছি সেটাকে আমরা বলতেছি হলো স্টেবল প্রোডাক্ট। মানে স্ট্যাবিলাইজড হয়ে গেছে অথবা ফিক্সড হয়ে গেছে। এখন দেখো তোমার অর্গানিক ম্যাটার আছে এবং অক্সিজেনের সাথে রিয়াকশন করলো, বাট আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্টের অক্সিজেন ছিল না, তাহলেও কিন্তু রিয়াকশনটা হবে, বাট আমাদের তখন কিন্তু স্টেবল প্রোডাক্টটা তখনও আমরা পাচ্ছি না। তো একদম ফুল রিয়াকশন কমপ্লিট হওয়ার পর, ফুল রিয়াকশন কমপ্লিট হবে, ফুল রিয়াকশন কমপ্লিট হওয়ার পরে যেই আমরা ইন্ড প্রোডাক্টটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি হলো স্টেবল প্রোডাক্ট। তার মানে দেখো তোমার ধরে নাও যে আমি একটু আগেই যে এক্সাম্পলটা দিলাম, আমরা যে ভেজিটেবলটা কিনে নিয়ে আসলাম, তুমি যে ভেজিটেবলটা কিনে নিয়ে আসলা সেটা পচে গেল, পচে যাওয়ার পরে আমাদের কার্বন ডাই অক্সাইডও তৈরি হবে, পানিও তৈরি হবে, আর ব্যাকটেরিয়া নিউ সেলও তৈরি হচ্ছে। কারণ ভেজিটেবলের ভিতর আমাদের কার্বনেরও কিছু কম্পাউন্ড ছিল, হাইড্রোকার্বন ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের কার্বন ডাই অক্সাইড এবং পানি প্রডিউস হয়েছে। এখন এই যে যে হাইড্রোকার্বন ছাড়াও কি আরো অনেক কম্পাউন্ড দিয়ে কি আমাদের ভেজিটেবলটা তৈরি হয়েছিল না? তো এই আদার যে কম্পাউন্ড গুলো আছে সেগুলো আমাদের স্ট্যাবিলাইজড হয়ে যাবে অথবা স্ট্যাবলড হয়ে যাবে, সেটাকে আমরা বলতেছি হলো স্ট্যাবল প্রোডাক্ট আর স্ট্যাবিলাইজড ইন প্রোডাক্ট। এটা তখনই কমপ্লিট, একদম স্ট্যাবলড হবে যখন আমাদের ফুল রিয়াকশনটা কমপ্লিট হয়ে যাবে। বাট তোমার রিয়াকশন রানিং থাকা অবস্থায় কিন্তু তুমি স্ট্যাবল প্রোডাক্ট পাবা না। যখন স্ট্যাবল প্রোডাক্ট হয়ে যাবে তখন কিন্তু কোনো প্রকারে আর অর্ডার প্রডিউস হবে না, একদম অর্ডার ফ্রি হয়ে যাবে। সেই প্রোডাক্টটাকে বলতেছিলাম আমরা স্ট্যাবল প্রোডাক্ট। ঠিক আছে, এখন বুঝতে পারছো? জিনিস। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই যে যে অক্সিজেনের যদি প্রেজেন্ট না থাকে তাহলে আমাদের যে কন্ডিশনটা ক্রিয়েট হয় সেটাকে আমরা বলি হলো অ্যানারোবিক কন্ডিশন। এবং অ্যানারোবিক কন্ডিশনে দেখা যাচ্ছে যে আমাদের ডিফারেন্ট টাইপের অবজেকশনেবল প্রোডাক্ট প্রডিউস হয়, লাইক হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, মিথেন। এই যে দেখো তখন আর স্টেবল প্রোডাক্টটা কিন্তু প্রডিউস হচ্ছে না, কারণ আমাদের অক্সিজেনের প্রেজেন্স সাফিসিয়েন্ট ছিল না। সো সাফিসিয়েন্ট ছিল না দেখে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে সেগুলো আমাদের খুবই অর্ডার প্রডিউস করতেছে আর অবজেকশনেবল। সো আমাদের এই রিয়াকশনটা কমপ্লিট হলে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের অক্সিজেন লাগবে, তাহলেই আমরা স্টেবল প্রোডাক্ট পাবো। আদারওয়াইজ আমাদের অ্যানারোবিক কন্ডিশনে দেখা যাচ্ছে যে অবজেকশনেবল আর অর্ডার প্রডিউসিং যে এজেন্টগুলো আছে সেগুলা তৈরি হবে। তাহলে আমরা যখন এই যে যে অ্যামাউন্টের অক্সিজেন লাগতেছে সেটাকে আমরা বলতেছি হলো বিওডি। আচ্ছা, সো এখন আমরা এই যে যে অক্সিজেনটা আছে সেটাকে আমরা মেজার করি হলো ডিও দ্বারা, দ্যাট মিন্স ডিজলভ অক্সিজেন। তো কতটুকু অক্সিজেন ডিজলভ হয়ে যাচ্ছে, তুমি ধরে নাও যে 10 মিলিগ্রামের মতো দিলা, পার লিটার মতো অক্সিজেন দিলা, বাট তোমার ডিজলভ হয়ে গেছে 5। তাহলে কতটুকু ডিজলভ হচ্ছে সেটার রেসপেক্টে হলো আমরা বিওডিটা ডিটারমাইন করি, দ্যাট মিন্স ডিজলভ অক্সিজেনের রেসপেক্টে। এখন দেখো আমাদের বিওডির মেজারমেন্ট আমরা কি করি, আমরা 5 ডেইসে মেজার করি, যেহেতু 5 ডেইসে মেজার করি এই কারণে সাফিক্স হিসেবে আমরা 5 দিচ্ছি। আর 5 ডেইসে যখন আমরা মেজার করব তখন আমাদের টেম্পারেচারটা অবভিয়াসলি 20 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে। কেন 20 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে? কারণ দেখো আমাদের এখানে একটা গ্রাফ আছে, আর এখানে দেখো আমাদের টাইমের রেসপেক্টে অক্সিজেন ডিমান্ড দেওয়া আছে। সো তুমি যদি সাফিসিয়েন্ট টেম্পারেচার যদি মেনটেন না করো তাহলে আমাদের গ্রাফের শেপটা কিন্তু এরকম থাকবে না। এবং আমি আরেকটা জিনিস বলেছিলাম, আমাদের যে এই যে মাইক্রো অর্গানিজম গুলা, এগুলা হলো টেম্পারেচার সাসেপ্টেবল।
তোমাদের 3-2 তে আরো হলো ডিটেলস জানতে পারবা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশনে। সেখানে দেখবা যে অনেক টাইপের ব্যাকটেরিয়া আছে এবং এই যে ব্যাকটেরিয়াগুলা, এই ব্যাকটেরিয়া সারভাইভ করার জন্য একটা সার্টেন টেম্পারেচার মেনটেন করে। সো তোমার এনভায়রনমেন্ট অথবা ব্যাকটেরিয়া যেখানে আছে সেখানে যদি টেম্পারেচারটা মেনটেন না হয়, এক এক টাইপের ব্যাকটেরিয়ার জন্য এক এক টাইপের টেম্পারেচার প্রয়োজন। সো সেই টেম্পারেচারটা মেনটেন না হলে ব্যাকটেরিয়া আর সারভাইভ করতে পারবে না কিন্তু। আর সারভাইভ যদি তোমার করতে না পারে তাহলে কি হবে না, এই যে অক্সিডাইজেশনটা হবে না। সো আমি এই কারণে এটাই বলা হয়েছে যে আমরা যখন টেস্টটা করব তখন আমাদের 5 ডেজে মেজার করা হয় এবং টেম্পারেচারটা আমরা 20 ডিগ্রি সেলসিয়াস রাখি, কারণ প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিমেন্টের জন্য আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথ যেটা আছে সেটা 2 টাইমস বেড়ে যায়। সো তুমি যখন টেম্পারেচার মেনটেন না করতেছো তখন দেখা যাচ্ছে যে আমাদের টেম্পারেচার বাড়ার সাথে সাথে একটা সার্টেন টাইমে ব্যাকটেরিয়ার গ্রোথ বেড়ে যাচ্ছে। আর ব্যাকটেরিয়ার গ্রোথ বেড়ে গেলে কি অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে। সো আমাদের দেখা যাচ্ছে যে ডিজলভ অক্সিজেন সেটা আমরা অ্যাকুরেট ভ্যালুটা পাবো না। সো এই কারণে আমরা একটা স্পেসিফাইড টেম্পারেচার মেনটেন করি ডিজলভ অক্সিজেন ডিটারমাইনের জন্য। আর এটা কিছু প্রিকশনস আছে, লাইক হলো তোমার লাইটের কন্টাক্টে আনা যাবে না অথবা এয়ারের কন্টাক্টে আনা যাবে না। যদি তুমি আনো তাহলে ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে আমাদের অ্যালগাই প্রডিউস হতে পারে অথবা প্ল্যাঙ্কটন যেগুলো আছে সেগুলার ফুড তৈরি হতে পারে। সেই কারণে আমাদের এয়ার এবং লাইট থেকে দূরে রাখতে হবে যখন আমরা ডিটারমাইন করব। আচ্ছা, মিস এটা হচ্ছে 5 দিন রাখার কারণটা কি মিস, মানে কম বেশি হলে সমস্যা না না 5 কি? দিনেরটা আমি এখনো মানে আসিনি। টাইম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। 5 দিনেরটা আমি এখনো ম্যাম বলিনি। টেম্পারেচার আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম যে আমাদের বিওডিটা মেজার করার জন্য 5 ডেজ লাগবে একটা কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন আমাদের টেম্পারেচারটা আমরা 20 ডিগ্রি সেলসিয়াস রাখবো, কারণ ব্যাকটেরিয়া যেটা আছে এই যে তোমাদের মাত্রই বললাম, ব্যাকটেরিয়া কিন্তু সারভাইভ করার জন্য অথবা বেঁচে থাকার জন্য কিন্তু একটা সুইটেবল টেম্পারেচার অ্যান্ড এনভায়রনমেন্ট লাগে। এবং তোমরা ব্যাকটেরিয়ার যখন ক্লাসিফিকেশনটা পড়বা তখন কিন্তু বলা আছে যে এক এক টাইপের ব্যাকটেরিয়ার জন্য লাইক 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে দেখো এক এক টাইপ 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রয়োজন, আবার 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রয়োজন, আবার 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার প্রয়োজন। এরকম ভাবে অনেক কিছু ব্যাকটেরিয়া ক্লাসিফাই করা থাকে, এটা টেম্পারেচার। এখন দেখো তুমি এমন একটা ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতেছো যেটা সারভাইভ করতে পারে এত টেম্পারেচারে, কিন্তু তোমার ওয়ার্কিং টেম্পারেচার দেখা যাচ্ছে এত। তাহলে ওই ব্যাকটেরিয়াকে আর সারভাইভ করতে পারবে? পারবে না, সে অলরেডি কিন্তু মারা যাবে, তার ডেথ হয়ে যাবে। তাহলে তোমার ব্যাকটেরিয়া যদি অলরেডি ডেথ হয়ে যায় তাহলে এই অক্সিডাইজেশনটা করবে কে? এই অক্সিডাইজেশন কে করবে? আর অক্সিডাইজেশনই যদি না করে তাহলে তো আমাদের অক্সিজেনের কোনো প্রয়োজনই পড়তেছে না। সো দ্যাটস ওয়াই আমাদের একটা সার্টেন টেম্পারেচার মেনটেন করতে হবে। এরপরে আরেকটা জিনিস আমি যেটা মাত্র বললাম, আমাদের প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার জন্য আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথ 2 টাইমস বেড়ে যায়। লাইক তোমার এখন ধরো 15 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখানে তোমার 10টা ব্যাকটেরিয়া ছিল। তুমি টেম্পারেচারটা যদি বাড়ায় দাও, লাইক হলো 25 ডিগ্রি যদি করো, তাহলে আমাদের ব্যাকটেরিয়া তখন হয়ে যাবে 20টা। ব্যাকটেরিয়া গ্রোথ বেড়ে যাচ্ছে। আর এর থেকে যদি আরো বেশি দাও, লাইক 35 ডিগ্রি দাও, তখন কিন্তু আর বাড়বে না। কেন বাড়বে না? কারণ দেখো আমাদের এই যে যে অনেক বেশি টেম্পারেচারে যখন চলে যাচ্ছে তখন আবার ব্যাকটেরিয়া ডেথ হয়ে যাচ্ছে, তখন আর সে সারভাইভ করতে পারতেছে না। তো দেখা যাচ্ছে একটা সার্টেন টাইম পর্যন্ত তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, গ্রোথ বাড়তেছে। সো ধরে নাও যে এতটুকু পোর্শন পর্যন্ত ওকে আছে, ব্যাকটেরিয়ার কোনো ডেথ হচ্ছে না, সে সারভাইভ করতে পারতেছে।
এখন তোমার এই 10টা ব্যাকটেরিয়ার জন্য ধরে নাও যে তোমার 5 মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন। তার মানে হলো সে 5 মিলিগ্রাম অক্সিজেন ডিজলভ করতে পারে। তাহলে 20টা ব্যাকটেরিয়ার জন্য অবভিয়াসলি কি আমাদের অক্সিজেন ডিমান্ড কি বেড়ে যাবে। ধরে নাও যে এখানে 10, আমি কিন্তু র্যান্ডম ভ্যালু দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এখন দেখো তুমি টেম্পারেচার একটা সার্টেন 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে একবার ডিজলভ অক্সিজেন বের করো, আবার 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার সেম সলিউশন নিয়ে যদি ডিজলভ অক্সিজেন বের করো তাহলে কিন্তু একই রেজাল্ট পাবা না, কারণ এখানে আবার ডিজলভ অক্সিজেন চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা একটা সুইটেবল টেম্পারেচার মেনটেন করি। সব কান্ট্রিতে কিন্তু সেম টেম্পারেচার মেনটেন করা হয় না। আমাদের দেশে দেখা যাচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতেছি, আবার যেখানে কোল্ড টাইপের কান্ট্রি অথবা শীত প্রধান যে দেশগুলো আছে সেখানে দেখা যাচ্ছে আবার 15 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু মেনটেন করে। তো এই কারণে বলা হয়েছে যে আমরা যখন বিওডিটা মেজার করব একটা স্পেসিফাইড টেম্পারেচার মেনটেন করতে হবে। আমরা অনেক সময় যে টেস্টগুলা করি আমরা রুম টেম্পারেচার মেনটেন করি না, 25 ডিগ্রি সেলসিয়াস রুম টেম্পারেচার মেনটেন করি, এটাও সেম, বাট এখানে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতেছি। আচ্ছা, তাহলে আই থিঙ্ক তোমরা টেম্পারেচারের ইফেক্টটা বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের বিওডি বের করার ফর্মুলাটা কি থাকতেছে। ইনিশিয়াল কন্ডিশনে যখন কোনো ব্যাকটেরিয়া থাকবে না তখন ডিজলভ অক্সিজেনের প্রয়োজন কতটুকু, 5 দিন পরে আমাদের সেম সলিউশনে দেখব যে ডিজলভ অক্সিজেন কতটুকু আছে, এবং এই দুইটার ডিফারেন্স থেকে আমি বলতে পারবো যে আমাদের বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কতটুকু। আর এটার সাথে একটা ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করা হয়, ডাইলুশন ফ্যাক্টর, যেটা হলো তোমাদের এখানে ম্যানুয়ালে দেওয়া আছে, আমরা যখন ম্যানুয়ালে যাব তখন দেখব। আর ডাইলুশন ফ্যাক্টর দ্বারা কেন মাল্টিপ্লাই করা হয় সেটা আমি একটু পরে বলতেছি। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো সবাই? সো এখন আমরা যদি মডেলে চলে আসি তাহলে দেখো আমাদের এই যে বিওডিটা ডিটারমাইন করব সেটার জন্য আমরা একটা মডেল দাঁড় করাইছি, বাট এখানে একটা অ্যাজাম্পশন আছে। সেই অ্যাজাম্পশনটা হলো আমাদের যে মডেলটা আমরা তৈরি করতেছি সেটা হলো ফার্স্ট অর্ডার রিয়াকশন। তোমরা কেমিস্ট্রিতে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার রিয়াকশন করে আসছো কিন্তু। সো মডেলটাতে যেটা বলছে আমাদের রেট অফ ডিকম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট অ্যাভেলেবল। মানে এটা একটা সহজ বাংলা ভাষায় যদি তুমি চিন্তা করো, তোমার যতটুকু ওয়েস্ট থাকবে ততটুকুই তো তোমার ডিকম্পোজ হবে। তোমার ওয়েস্ট যদি বেশি হয় তাহলে আমাদের ডিকম্পোজও বেশি হবে, ওয়েস্ট কম থাকলে ডিকম্পোজও কম হবে। তাহলে এই যে ডিকম্পোজ হচ্ছে এটার রেটটাকে আমরা বলতেছি হলো ডিটি, টাইমের রেসপেক্টে, আর এলটিটা হলো ওয়েস্ট। তাহলে ডিকম্পোজিশন রেট এটা কিসের প্রপোর্শনাল হবে, যতটুকু আমাদের ওয়েস্ট ছিল। এখন তুমি যদি প্রপোর্শনাল লিমিটটা উঠায় দাও তাহলে কি হবে, একটা কনস্ট্যান্ট আসবে কিন্তু। এখন দেখো আমাদের এই গ্রাফটা বুঝতে হবে। আমাদের ইনিশিয়ালি যখন কোনো ব্যাকটেরিয়া ছিল না তখন আমাদের অর্গানিক যে ম্যাটেরিয়ালটা ছিল সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম পাবো, এবং সেটাকে আমরা বলতেছি হলো এল নট। সো টাইম যাওয়ার সাথে সাথে আমাদের ব্যাকটেরিয়া কি করবে, অক্সিডাইজ করবে। সো অক্সিডাইজ করলে আমাদের দেখা যাচ্ছে যে অর্গানিক্সটা আছে সেটা আস্তে আস্তে কি হবে, কমে যাবে, কিন্তু আস্তে আস্তে এরকম ডিক্রিজ হওয়া শুরু করবে এবং এটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ হবে। তাহলে এই যে ডিগ্রেড হচ্ছে, তাহলে আমরা যখন প্রপোর্শনাল লিমিটটা উঠায় দিব তখন কিন্তু একটা নেগেটিভ সাইন চলে আসবে। এই নেগেটিভ সাইন দ্বারা বোঝাচ্ছে হলো ডিগ্রেড হচ্ছে টাইম যাওয়ার সাথে সাথে আমাদের অর্গানিক ওয়েস্টার। তাহলে দেখো আমরা প্রপোর্শনাল লিমিট উঠায় দিলাম, তাহলে একটা কনস্ট্যান্ট পেলাম, এটাকে বলতেছে রিয়াকশন রেট কনস্ট্যান্ট, এবং 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটার ভ্যালুটা হলো 0.1 থেকে 0.5 পার ডে। আর
যদি তুমি টেম্পারেচারটা মেনটেন করতে না পারো 20 ডিগ্রি সেলসিয়াস, ধরো তোমার টেম্পারেচারটা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে সেই ক্ষেত্রে আমাদের রিঅ্যাকশন রেট কনস্ট্যান্টটা কনভার্ট করে নিতে হবে এই ইকুয়েশনের মাধ্যমে। K20 এর ভ্যালু এখান থেকে যে কোনো একটা নেবা, আর 1.047 T - 20, এখানে T এর ভ্যালুটা হবে হলো 27। তাহলে দেখো আমরা যদি এই পাশে ইন্টিগ্রেট করি ইনিশিয়াল টাইমের রেসপেক্টে একটা টি টাইমের রেসপেক্টে, সো ইন্টিগ্রেট করলে তুমি যেটা পাচ্ছ লন LT/L0 = -KT, এটাকে সিম্পলিফাইড করলে পাচ্ছ হলো LT = L0 e⁻ KT। এটাই হলো আমাদের বিওটি মডেল। L0টা হলো আমাদের আলটিমেট যে অর্গানিক্সটা ছিল সেটাকে আমরা বলতেছি L0। তাহলে দেখো এই যে এটা হলো L0 ইনিশিয়ালি যেটা ছিল। সো এটাকে কেন আমরা আলটিমেট বলতেছি, কারণ ইনিশিয়ালে তুমি কি ম্যাক্সিমামটা পাবা। ম্যাক্সিমাম তুমি পেতে পারো যখন কোনো ব্যাকটেরিয়া রিঅ্যাকশনই করেনি, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি আলটিমেট। আর টাইম যাওয়ার সাথে সাথে তো আস্তে আস্তে তো এটা কমতেই আছে। তাহলে এটা আমরা বিওডি মডেলটা বুঝতে পারলাম। এখন দেখো আমাদের এটা তো অর্গানিক্স ওয়েস্টের কার্ভ দেওয়া আছে। সো তোমার টাইম যাওয়ার সাথে সাথে আমাদের যে অক্সিজেন ডিমান্ডটা আছে সেটা কি বেড়ে যাবে, কারণ ব্যাকটেরিয়া এই অক্সিজেনকে ইউটিলাইজ করে অক্সিডাইজ করে ফেলতেছে। সো এই তুমি 5টা অক্সিজেন দিলা, সে ইউটিলাইজ করে ফেলা, আরো অক্সিজেন প্রয়োজন হবে। সো টাইম যাওয়ার সাথে সাথে আমাদের অক্সিজেন ডিমান্ডটা বাড়বে, আর এই অক্সিজেন ডিমান্ডটাকে আমরা বলতেছি হলো বিওডি। যেহেতু এটা টি টাইমসে তোমরা ডিটারমাইন করতেছো, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি বিওডি টি। যদি 5 টাইমসে মেজার করো তাহলে বিওডি 5 হবে এখানে কোনো একটা পয়েন্টে। তাহলে দেখো আমাদের এই কার্ভটা থেকে আমরা কি লিখতে পারি, একটা সার্টেন টাইম যাওয়ার পরে কিন্তু আমাদের এই যে লেভেলটা এটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে হরিজন্টাল হয়ে যাবে। কারণ একটা ব্যাকটেরিয়ার সার্টেন পোর্শনেরই কিন্তু অক্সিজেন অ্যাবজর্ব করার ক্যাপাসিটি থাকে। ধরে নাও যে এই ব্যাকটেরিয়া 10 মিলিগ্রাম পর্যন্ত অ্যাবজর্ব করতে পারে, বাট তুমি যখন একে 15টা দিবা অথবা 15 মিলিগ্রাম দিচ্ছ, সে কিন্তু আর নিবে না, কারণ সে অলরেডি তার আলটিমেট কন্ডিশনে পৌঁছে গেছে। দ্যাটস ওয়াই এটা প্যারালাল হয়ে যায়। তাহলে এই গ্রাফ থেকে আমি যদি আলটিমেট L0 এ পৌঁছাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখো এইটুকু হলো আমাদের অর্গানিক্স ম্যাটেরিয়াল টি টাইমসে, আর এইটুকু হলো আমাদের অক্সিজেন ডিমান্ড। এই যে এটা হলো অক্সিজেন ডিমান্ড। সো এই দুইটা কম্বিনেশন করলে কিন্তু আমি আলটিমেট কতটুকু আমাদের অর্গানিক্স ছিল অথবা অক্সিজেন ডিমান্ড ছিল সেটা কিন্তু আমরা বের করতে পারি। তাহলে দেখো L0 বিওডিটি প্লাস এলটি, এই এলটির ভ্যালুটা যদি এখানে বসা দাও তাহলে আমাদের মডেলটা এভাবে দাঁড়াচ্ছে। এটাই হলো আমাদের বিওডি মডেল, যে বিওডি মডেলে থেকে আমরা যে কোনো টাইমে আমরা 5 ডেজেও মেজার করতে পারি, 10 ডেজেও মেজার করতে পারি, 3 ডেজেও মেজার করতে পারি। যে কোনো টাইমসে আমরা অক্সিজেন ডিমান্ড কতটুকু সেটা আমরা মেজার করতে পারবো। তাহলে আমরা বিওডি মডেলটা অলরেডি বুঝতে পারছি। এখন আসি এই গ্রাফটা দেখো, আমাদের যে অর্গানিক্সটা আছে, অর্গানিক্সটাকে তোমাকে কি করতেছে, ব্যাকটেরিয়া কিন্তু অক্সিডাইজ করতেছে। সো আমাদের যে ওয়েস্ট আছে সেই ওয়েস্টে ফার্স্টে রিঅ্যাকশন করা শুরু করবে হলো হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া। হেটেরোট্রপিক যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো হলো রিঅ্যাকশন করা শুরু করবে। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম আমাদের ফার্স্টে রিঅ্যাকশন করা শুরু করবে হলো হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া। সো হেটেরোট্রপিক যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আমাদের অর্গানিক্স অথবা যেটা বায়োডিগ্রেডেবল যে অর্গানিক্স গুলা ছিল সেটাকে অক্সিডাইজ করা শুরু করবে।
সো হেটারোট্রপিক ব্যাকটেরিয়া যখন সব বায়োডিগ্রেডেবল অর্গানিক্সকে অক্সিডাইজ করে ফেললো, তখন আমাদের কাজ করা শুরু করবে হলো অটোট্রপিক ব্যাকটেরিয়া। এখন অটোট্রপিক ব্যাকটেরিয়াটা কাজ করা শুরু করতেছে দেখা যাচ্ছে আমাদের 5 ডেজ এর পরে। কেন 5 ডেজ এর পরে শুরু করতেছে? আমাদের ইনিশিয়ালি হেটারোট্রপিক যে ব্যাকটেরিয়াগুলা, সেটা দেখা যাচ্ছে যে আমরা 0 থেকে 5 টু 6 ডেজ এর ভিতর আমরা ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে থাকি। তার মানে হলো যখন তুমি বিওডি 5টা পাচ্ছ, এই যে 5 ডেজ এ বিওডি, সেটা হলো আলটিমেটের, এই যে আলটিমেট যেটা আছে, আলটিমেটের 90 থেকে 95% পর্যন্ত তোমার রেজাল্ট দিয়ে দেয়। সো দ্যাটস ওয়াই আমরা 5 ডেজে মেজার করি। এরপরে যখন যাচ্ছে তখন কিন্তু আমাদের হেটারোট্রপিক ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এটা বলেছিলাম যখন আমরা 5 ডেজে মেজার করি। কেন আমরা 5 ডেজে মেজার করব? কারণ আমাদের আলটিমেট যে ভ্যালুটা সেটা আমরা 5 ডেজের ভিতরেই আমরা পেয়ে যাই। 5 ডেজের ভিতরেই পেয়ে যাই যে আলটিমেট কতটুকু অক্সিজেন ডিমান্ড প্রয়োজন। যেহেতু 5 ডেজেই তুমি অ্যাপ্রক্সিমেটলি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ, দ্যাটস ওয়াই আমরা 5 ডেজে মেজার করতেছি। মিস হেটারোট্রপিক ব্যাকটেরিয়া যে আরেকটা যে বলেন, আচ্ছা, আমাদের ব্যাকটেরিয়াকে আমরা কিন্তু অনেক টাইপের ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করতে পারি। এটা একটা জাস্ট নাম, হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া হলো তোমার যে অর্গানিক্স গুলো আছে সেগুলাকে অক্সিডাইজ করবে। তার মানে বায়োডিগ্রেডেবল যে অর্গানিক্স গুলো আছে সেগুলাকে অক্সিডাইজ করতেছে, এটা জাস্ট একটা নাম। আর আরেক টাইপের ব্যাকটেরিয়া, এটা হলো টাইপ। আরেক টাইপের ব্যাকটেরিয়া আছে যেটা কিনা আমাদের কাজ করা শুরু করবে যখন হেটারোট্রপিকের কাজ শেষ, তারপরে হলো সেটা কাজ করা শুরু করতেছে, এবং এটা দেখা যাচ্ছে যে 5 ডেজে পরে সে কাজ করা শুরু করে। তাহলে এই গ্রাফটা দেখো, তাহলে একটু বুঝতে পারবা। আমাদের ইনিশিয়ালি হেটারোট্রপিক ব্যাকটেরিয়া কাজ করা শুরু করছে, দ্যাট মিন্স আমাদের অক্সিজেন ডিমান্ড বাড়তেছে, বাড়তে বাড়তে এরকম ভাবে একটা জায়গায় সে স্টেবল হয়ে গেছে। তো আমি এখানে দেখা যাচ্ছে 5 ডেজ এর ভিতরে আমি আলটিমেট ভ্যালুটা পেয়ে যাচ্ছি, এই যে আলটিমেট এরকম একটা ভ্যালু পেয়ে যাব। সো 5 ডেজ এর পরে আমাদের কাজ করা শুরু করবে হলো অটোট্রপিক ব্যাকটেরিয়া। এই যে দেখো, আমাদের অর্গানিক্স তো রয়ে গেছে, অর্গানিক্স তো আছে আরো, সব কি তোমার অক্সিডাইজ করতে হবে না? এই যে যে অর্গানিক আছে সব তো অক্সিডাইজ করতে হবে। এখানে যে ব্যাকটেরিয়া, এটা দুইটা ব্যাকটেরিয়া কাজ করে, একটা হেটারোট্রপিক আর একটা অটোট্রপিক। সো সেকেন্ড স্টেজে আমাদের অটোট্রপিক ব্যাকটেরিয়াগুলো আবার অর্গানিক্সকে অক্সিডাইজ করা শুরু করতেছে। তো সেখানে আমাদের আবার অক্সিজেন ডিমান্ড বাড়তেছে, এরকম বেড়ে বেড়ে একটা সার্টেন কন্ডিশনে চলে যাচ্ছে। সো হেটারোট্রপিকের যে অক্সিজেন ডিমান্ডটা প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বলতেছি হলো কার্বোনেসিয়াস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিবিওটি। আর অটোট্রপিক ব্যাকটেরিয়া যে অক্সিজেনের প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বলতেছি হলো নাইট্রোজেনাস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অর এনবিওটি। তাহলে এনবিওটি তে দেখো এখানে বলাই আছে যে নাইট্রিফিকেশন শুরু হয় আমাদের 6 ডেজ থেকে 10 ডেজ এর ভিতর হলো নাইট্রিফিকেশনটা শুরু হয়, আর এর আগ পর্যন্ত হলো আমাদের সিবিওডি কাজ করতে থাকে। তাহলে এই নাইট্রিফিকেশন প্রসেসটা কি? দেখো আমাদের এখানে কিছু নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকে পানির ভিতর, যেগুলা কিনা আমাদের নাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে আমাদের নাইট্রোজেন রিলেটেড যে অর্গানিক্স গুলো আছে সেগুলো আমাদের প্রডিউস করবে, অথবা নাইট্রোজেন কম্পাউন্ড প্রডিউস করবে। তো এটাকে আমরা বলতেছি হলো এনবিওটি। মিস বলো। মিস জি মিস ম্যাম এনবিওটি কতদিনের মধ্যে করে? বলতেছি এই যে 6 to 10 ডেজ এর পর থেকে হলো আমাদের এনবিওটির যে ব্যাকটেরিয়া গুলো আছে সেগুলো রিয়াকশন করা শুরু করে। বাট অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের 6 to 10 ডেজ এর আগেও কাজ করা শুরু করতে পারে। এই যে দেখো, যদি আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্টে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে, যদি অনেক বেশি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া থাকে তাহলে আমাদের 6 ডেজ এর আগে থেকেও শুরু হতে পারে। বাট ইন জেনারেল কেসে, জেনারেল প্র্যাকটিসে আমরা দেখতে পাই 6 to 10 ডেজ এর পরেই শুরু হয়, এই কারণে কার্ভটা এরকম হয়। আচ্ছা, তাহলে আমরা
এই কয়েকটা জিনিস বুঝতে পারলাম যে বিওডি কি এবং বিওডি আমরা কিভাবে মেজার করি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু আমি বলেছিলাম যে ডাইলিউশন ফ্যাক্টর। সো ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা আমরা কেন মাল্টিপ্লাই করি সেটা যদি আমি একটু তোমাদেরকে বলি, তাহলে দেখো, আমাদের ইনিশিয়ালি একটা স্যাম্পল নিলা, ডিজলভ অক্সিজেন তুমি এটা ডিটারমাইন করলা, ধরে নাও যে এটা হলো 8.1 আছে। সো 5 ডেজ যাওয়ার পরে তুমি সেম আবার একটা রিডিং নিলা, তাহলে এটা কি ডিজলভ অক্সিজেন ফাইনাল, বাট সেখানে দেখলা রেজাল্টটা 0। সো রেজাল্টটা 0 দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের যে অক্সিজেন ডিমান্ড সেটা কিন্তু 0 হয়ে গেছে। তার মানে তোমার বিওডি 5 কিন্তু এখানে 8.1 না। এইট পয়েন্ট ওয়ান এটা তুমি বলতে পারবা না, কারণ হলো আমাদের আরো অক্সিজেন প্রয়োজন এই রিয়াকশনটা কমপ্লিট করতে। তার মানে এখানে আরো ব্যাকটেরিয়া আছে, যে ব্যাকটেরিয়ার জন্য আমাদের অক্সিজেনটা সাফিসিয়েন্ট ছিল না দেখে আমাদের ডিজলভ অক্সিজেন 0 হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তোমাদের এটার ভিতর হলো আমরা ডিস্টিলড ওয়াটার অ্যাড করি। ডিস্টিলড ওয়াটার অ্যাড করে দিয়ে এটাকে ডাইলিউশন করে নিই। সো তুমি যখন ডাইলিউশন করবা তখন আমাদের একটা ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে এই টার্মটাকে। আরেকটা টার্ম আমি তোমাদেরকে বলেছিলাম সেটা হলো সিডিং। দেখা যাচ্ছে সেম ভাবে তুমি মিস আরেকবার বলবেন ডাইলেশন ফ্যাক্টরটা? আচ্ছা, ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা এখানে বোঝাচ্ছে যে তোমার ব্যাকটেরিয়া বেশি আছে, ব্যাকটেরিয়া বেশি, অক্সিজেন কম, অক্সিজেনের ল্যাক হইছে। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ব্যাকটেরিয়া গুলার কি খাবারের জন্য কি আরো বেশি অক্সিজেন লাগবে এটাকে অক্সিডাইজ করতে। সো তখন আমরা ডিস্টিলড ওয়াটার অ্যাড করে দিই। তুমি কতটুকু ডিস্টিলড ওয়াটার অ্যাড করতেছো সেখান থেকে আমরা ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করে দিই। সো ডাইলিউশন ফ্যাক্টরে একটা ফর্মুলা আছে, আমি যদি তোমাদের ম্যাটেরিয়ালে দেখাই, এই যে সেই ফর্মুলাতে যদি বসাও দেখো একটা ডিস্টিলড ওয়াটার আর একটা ওয়েস্ট ওয়াটার, নিচে ওয়েস্ট ওয়াটার থাকতেছে। তো তুমি কতটুকু ডিস্টিলড ওয়াটার অ্যাড করলা সেখান থেকে ডাইলিউশন ফ্যাক্টর পাবা, আর এই ফর্মুলাতে জাস্ট মাল্টিপ্লাই করে দিবা। এটাই হলো ডাইলিউশন করা হয় কেন। আর আরেকটা টার্ম যেটা আমি বললাম সেটা হলো সিডিং। সিডিংটা হলো সেম ভাবে তুমি 5 ডেজ পরে রিডিং নিলা ডিজলভ অক্সিজেনের, বাট তুমি সেটা পেলা হলো 8.1। তার মানে এখানে তোমাদের বিওডির ভ্যালুটা কিন্তু 0 আসতেছে, বাট এটা 0 হতে পারবে না। এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখো, আমাদের অক্সিজেন প্রেজেন্ট আছে, দ্যাট মিন্স আমাদের অক্সিজেন অ্যাভেলেবেল, বাট আমাদের ব্যাকটেরিয়া যেটা আছে সেটা ল্যাক। আমি এই অ্যারো সাইন দ্বারা বোঝাচ্ছি ল্যাক, আর আপওয়ার্ড দ্বারা মানে অ্যাভেলেবেল বোঝাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সাফিসিয়েন্ট ব্যাকটেরিয়া না হওয়ার কারণে আমাদের সিডিং করতে হয়, তার মানে ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়ানো লাগে। সো তোমরা আমার জানা মতে সবাই জানো কিনা আমি এক্সাক্ট শিওর না, আমাদের যে দই তৈরি করা হয় দইটা কিন্তু সিমিলার টাইপের সিডিং করে কিন্তু তৈরি করা হয়। ওইখানে দেখা যাচ্ছে আমাদের একটা দই তোমাদের পাতা হয়, তারপরে হলো আমাদের কিছু ব্যাকটেরিয়া রেখে দেওয়া হয় গ্রোথের জন্য। সেম ব্যাকটেরিয়া গুলা ওইটা আমরা যে প্রসেসে রেখে দিই ওইটা এখানে কিন্তু সিডিং হয়, সিডিং হওয়ার পরে আবার নতুন আমরা দই তৈরি করি। তো এটার ক্ষেত্রেও সেম, আমরা কিছু ব্যাকটেরিয়া রেখে দিব যেটা কিনা আমাদের ব্যাকটেরিয়া সিডিং হিসেবে হেল্প করে ব্যাকটেরিয়ার গ্রোথটা বাড়ায় দিবে। এই যে যে প্রসেসটা সেটাকে আমরা বলতেছি সিডিং। তো যখন আমাদের বিওডির ভ্যালুটা 0 হয়ে যায় তখন আমাদের কিন্তু সিডিং করতে হয়। তাহলে এই দুইটা টার্ম একটু ভালো মতো মনে রাখবা, অনেক সময় কোশ্চেন করা হয় যে হোয়াই ডাইলিউশন ইজ নিডেড টু ডিটারমাইন বিওডি আর হোয়াই সিডিং ইজ নিডেড। তাহলে আমাদের কেন নিডেড হচ্ছে অথবা কেন প্রয়োজন এটা হচ্ছে। একটু আরেকবার একটু শর্টলি একটু বললে ভালো। আচ্ছা, আমি একদম সামারি করে বলি, ডাইলিউশন তখন করবা যখন আমাদের অক্সিজেন কম, ব্যাকটেরিয়া ঠিক আছে বাট অক্সিজেন কম।
তখন আমাদের ডাইলিউশন করতে হবে। আর সিডিংটা করতে হবে আমাদের ব্যাকটেরিয়া নেই, অক্সিজেন আছে। এখন এই অক্সিজেনটা তো রিয়াকশন করবে কি, ব্যাকটেরিয়া নিয়ে তো রিয়াকশন করবে। তো ব্যাকটেরিয়া যদি তোমার নাই থাকে তাহলে তো অক্সিডাইজ হবে না। তো তখন আমাদের সিডিং করা লাগে। তাহলে একটা ব্যাকটেরিয়া বেশি থাকতেছে আর একটা ব্যাকটেরিয়া কম থাকতেছে। যেটা কম থাকতেছে অথবা অ্যাভেলেবেল থাকতেছে না সেটাকে আমরা বলতেছি সিডিং। আর যেখানে অক্সিজেন কম থাকতেছে সেটাকে আমরা বলতেছি ডাইলিউশন। তাহলে এখন বোঝা গেছে সবার? এটা রিমুভ করে দিই। আচ্ছা দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কিভাবে ডিটারমাইন করতেছি। এখন তুমি থিওরিতে চলে আসো। এখানে দেখো ডেফিনেশনে বলছে যে আমাদের অ্যারোবিক কন্ডিশন লাগবে, যেটা কি করবে আমাদের অর্গানিক ম্যাটেরিয়ালকে ব্রেক করবে। কারা ব্রেক করবে? মাইক্রো অর্গানিজম। সো আমি এটা ডেফিনেশন জানি। সো পিওডি ডেফিনেশন আসলে এই টার্মটা লিখতে ভুলবা না কিন্তু। তুমি যদি এই টার্মটা না লেখো তাহলে একদম জিরো। সো মেইন ক্রাইটেরিয়া হলো অবভিয়াসলি তোমাকে অ্যারোবিক কন্ডিশনটা ডিটারমাইন করে দিতে হবে। আচ্ছা, আর আমরা কি বলেছিলাম, বিওডি মেজার করার জন্য আমাদের একটা টাইম টেম্পারেচার মেনটেন করতে হবে ডিজলভ অক্সিজেন মেজারের জন্য। সেটা হলো 5 days 20 ডিগ্রি সেলসিয়াস। ওয়াই 5 days এবং ওয়াই 20 ডিগ্রি সেলসিয়াস আমি অলরেডি ডিসকাস করছি। এরপরে দেখো আমাদের কি বলছে, কার্বনেশিয়াস ডিমান্ড। দ্যাট মিন্স আমাদের ফার্স্ট যে ব্যাকটেরিয়াটা রিয়াকশন শুরু করতেছে, হেটেরোট্রপিক ব্যাকটেরিয়া, যে অক্সিজেন লাগতেছে, যে অক্সিজেন ইউটিলাইজ হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কার্বনেশিয়াস। এরপরে আরো অনেক দেখা যাচ্ছে সালফাইড থাকতে পারে, ফেরাস থাকতে পারে। এগুলাকে অক্সিডাইজ করতে আমাদের যে অক্সিজেন ডিমান্ড লাগতেছে সেটাকে আমরা বলতেছি নাইট্রোজেনাস অর এনবিওডি। আচ্ছা, এখন চলে আসি আমি হলো এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সে। আমাদের বায়োডিগ্রেডেবিলিটির একটা আইডিয়া পাচ্ছিলাম। যদি আমাদের অক্সিজেন ডিমান্ড বেশি হয় বুঝতে হবে বায়োডিগ্রেডেবল, আর কম হলে বুঝতে হবে লেস বায়োডিগ্রেডেবল। নন বায়োডিগ্রেডেবল বলতে পারবা না, বাট লেস বায়োডিগ্রেডেবল বলতে পারবো। আর স্ট্রেংথ অফ দ্য ওয়েস্ট, আমাদের যে অর্গানিকটা আছে এটার অ্যামাউন্টটা যদি বেশি হয় অথবা স্ট্রেংথ যদি বেশি হয় তাহলে আমাদের অক্সিজেন বেশি লাগবে। আর অক্সিজেন বেশি লাগা মানেই হলো বিওডি বেশি লাগা। সো বিওডি থেকে কিন্তু আমি ওয়েস্টের স্ট্রেনটা কতটুকু সেটাও আমরা একটা আইডিয়া পেতে পারি। এরপরে দেখো আমাদের এই যে তুমি অর্গানিক ওয়েস্টটা কোথায় ডিসচার্জ করতেছো, আমাদের বিভিন্ন রিভার অথবা বিভিন্ন পন্ডে তুমি ডিসচার্জ করতেছো। সো তোমার যদি বায়োডিগ্রেডেবিলিটি বেশি হয় তাহলে তুমি যে ওয়েস্টটা ডিসপোজ করতেছো রিভারে সেটা পলিউশন বেশি হবে। সো তুমি বিওডি থেকে বুঝতে পারতেছো যে আমাদের পলিউশনটা কিরকম হতে পারে। এই যে দেখো, পলিউশন অফ দ্য সারফেস ওয়াটার। আবার একটা ধরো আমাদের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট তুমি করবা, বিওডির ভ্যালু যদি বেশি হয় তাহলে তুমি বুঝতে পারবা যে আমাদের ওয়েস্ট ওয়াটারটা ট্রিটমেন্টটা ঠিক মতো হয়নি। এখানে দেখো, এটা আমাদের ইনলেট থাকে, এটা আমাদের আউটলেট থাকে। তুমি আউটলেটে বিওডি চেক করলা, অনেক বেশি ভ্যালু পেলা, তাহলে বুঝতে হবে যে আমাদের এই ট্রিটমেন্টটা ঠিক মতো হয়নি, এটা ভালোভাবে আরো ট্রিটমেন্ট করতে হবে। সো এটাও কিন্তু একটা আইডিয়া পাচ্ছো। মিস ভ্যালু বেশি মানে সেখানে হচ্ছে মাইক্রো অর্গানিজম বেশি, এর জন্য সেটা না না পলিউশন বেশি, তাই তো? না না, মাইক্রো অর্গানিজম বেশি এটা কিন্তু মিন করতেছে না, এই বিওডি দ্বারা কিন্তু মাইক্রো অর্গানিজম মিন করতেছে না। এই বিওডি দ্বারা কিন্তু ওটা তো মাইক্রো অর্গানিজম যে পরিমাণ অক্সিজেনটা লাগছে। হ্যাঁ, এখন দেখো তোমার বিওডি ভ্যালু বেশি দ্বারা কি বোঝাচ্ছে, আমাদের এই যে যে অর্গানিক্স গুলো আছে সেটা বেশি বোঝাচ্ছে, অর্গানিক যে ম্যাটেরিয়াল সেটা বেশি বোঝাচ্ছে। কারণ এই অর্গানিক্স ম্যাটেরিয়ালটাকেই তোমার স্টেবিলাইজ করতে কি অক্সিজেন লাগবে না? কারণ দেখো একটু আগেই কিন্তু এই যে এই জিনিসটা বলে আসলাম,
সেটাই বলতেছিলাম যে অর্গানিক ম্যাটেরিয়াল বেশি, এর জন্য পলিউশন সেটা বেশি। এটা হ্যাঁ বুঝাইছে না? হ্যাঁ, এটা বোঝাচ্ছে এক্স্যাক্টলি। বাট বিওডি বেশি দ্বারা কিন্তু এটা বোঝাচ্ছে না, মানে মিন করতেছে না, বোঝাচ্ছে। বাট এটা আমরা জাজমেন্ট করতেছি না, অথবা এই কনসেপ্টটা নিতে চাচ্ছি না যে আমাদের মাইক্রো অর্গানিজম বেশি। হ্যাঁ, মাইক্রো অর্গানিজম বেশি, বাট এই মাইক্রো অর্গানিজমটা আমাদের ইমপ্লিমেন্ট করতেছে হলো আমাদের অর্গানিক ওয়েস্ট বেশি, এটা মিন করতে চাচ্ছি। আবার এরপরে দেখো এই যে ফ্লুয়েন্টের কোয়ালিটি কিরকম সেটাও আমরা জাজমেন্ট করতে পারি। তারপর পলিউটিং পাওয়ার কিরকম, আবার আমাদের কতটুকু স্যানিটারি অ্যানালাইসিসও আমরা করতে পারবো। লাইক আমাদের যে ওয়েস্টটা আছে, ওয়াশরুম ও টয়লেটের যে ওয়েস্ট, সেটা পলিউশনটা কিরকম হচ্ছে অথবা কত পাওয়ার, সেটাও কিন্তু আমরা অ্যানালাইসিস করতে পারবো। তাহলে এই ছিল মোটামুটি আমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স, যে ওয়াই বিওডি ইজ ইম্পর্টেন্ট টু ডিটারমাইন। আর তুমি এটা থেকে কি বুঝতে পারতেছো? আর এরপরে তোমার গাইডলাইন দেওয়া আছে, ক্রাইটেরিয়া। দেখো আমাদের বিওডি ডাব্লিউএইচও স্ট্যান্ডার্ডে এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল, তার মানে ইসিআর 1997-এ সেটা বলছে যে বিওডি লিমিটটা 20°C 0.2 হতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটার ইফ্লুয়েন্ট, যেটা এই যে একটু আগে যেটা দেখলাম, এটাতে বলছে আমাদের বিওডি রেঞ্জটা 50 থেকে 250 পর্যন্ত ভ্যারি করতে পারে। সো এটা ডিপেন্ড করতেছে আমি কোথায় ডিসচার্জ করতেছি, আমি ইনল্যান্ডে ডিসচার্জ করতেছি নাকি ইরিগেশন ল্যান্ডে ডিসচার্জ করতেছি আর পাবলিক সোয়ারে ডিসচার্জ করতেছি, সেটার উপর ডিপেন্ড করতেছে আমাদের এই ভ্যারিয়েশনটা। আচ্ছা, এরপরে দেখো আমাদের প্রিন্সিপাল যদি আসে, তাহলে আমাদের 5 days তো বুঝলাম, ওয়াই ডাইলিউশন করতে হয় সেটাও আমি বলছি। এই যে দেখো যখন আমাদের 0 হয়ে যাচ্ছে, তার মানে একটু আগে এখানে যেটা দেখালাম, এই যে এই ডিজলভ অক্সিজেন যদি 0 হয়ে যায় তাহলে আমাদের ইনভ্যালিড টেস্ট, সেক্ষেত্রে আমাদের ডাইলিউশন করতে হবে। এখন ডাইলিউশন ফ্যাক্টরের ফর্মুলাটা হলো ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার আর ভলিউম অফ ডাইলিউটেড ওয়াটার ডিভাইডেড বাই ওয়েস্ট ওয়াটার। এখন দেখো ধরে নাও যে তোমার ওয়েস্ট ওয়াটার 200 ml আর ডাইলিউটেড ওয়াটারও 200 ml, তাহলে নিচে থাকতেছে কি ওয়েস্ট ওয়াটার। তাহলে সেখান থেকে তুমি ডাইলিউশন ফ্যাক্টরটা বের করে নিতে পারবা, আমাদের 2 আসবে। অনেক সময় তোমাদের কোশ্চেনে ডাইলিউশন ফ্যাক্টর বলে দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। যদি বলে দেওয়া থাকে তাহলে অবভিয়াসলি কিন্তু এই ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আর যদি বলে যে কোনো প্রকার ডাইলিউশন করা হয়নি, তাহলে ইনিশিয়াল রিডিং আর ফাইনাল রিডিং এর ডিফারেন্স থেকে তুমি বিওডি 5টা পাবা। আর এই ক্ষেত্রে দেখো আরেকটা জিনিস আমাদের সিডিং করা লাগতে পারে। সিডিং এ আমি তোমাদেরকে কি বলেছিলাম, ব্যাকটেরিয়া সাফিসিয়েন্ট না, সেই ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়ার যে পপুলেশনটা আছে সেটা অ্যাডিকুয়েট করতে হবে, অথবা সাফিসিয়েন্ট আছে কিনা সেটা আমাদের ইনশিওর করতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি এইটার ভিতর কি করতেছো, আবার কিছু ওয়েস্ট ওয়াটারের ভিতর আমাদের ডিস্টিলড ওয়াটার অথবা ডাইলিউটেড ওয়াটার অ্যাড করতেছো। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা আমাদের ওয়েস্ট ওয়াটার, এটা আমাদের ডাইলিউটেড ওয়াটার। এই ওয়েস্ট ওয়াটারের ভিতর তুমি ডাইলিউটেড ওয়াটারটা অ্যাড করতেছো, করলে আমরা যেটা পাবো আমাদের বিওডি ফর্মুলাটা দাঁড়াচ্ছে দেখো, মিক্সড ওয়াটারে বিওডি ইন্টু ভলিউম ইকুয়াল টু ওয়েস্ট ওয়াটারে বিওডি ইন্টু ভলিউম প্লাস ডাইলিউটেড ওয়াটারে বিওডি ইন্টু ভলিউম। আর ওয়েস্ট ওয়াটারটা হবে হলো আমাদের দ্য কম্বিনেশন আর সামেশন অফ, মানে টোটাল ভলিউম, এই যে মিক্সড ওয়াটারে টোটাল ওয়েস্ট ওয়াটারের ভলিউম আর ডাইলিউটেড ওয়াটার ভলিউম, এই দুটো কম্বিনেশন থেকে আমি মিক্সড ওয়াটারের ভলিউমটা পেয়ে যাব। আমরা যখন যদি তোমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকে যে সিডিং করা হয়েছে, তাহলে সিডিং করা হলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর যদি বলা থাকে ডাইলিউশন করা হয়েছে তাহলে আমরা 11.1টা ইউজ করব। তাহলে আমরা সিডিং ডাইলিউশন বুঝতে পারলাম। আর এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো প্রিকশনস আর হ্যান্ডেলিং। লাইক আমরা যখন
ওয়াটারটা কালেক্ট করব, এই যে ওয়েস্ট ওয়াটারটা কালেক্ট করতেছি, আমাদের কালেক্ট করার সাথে সাথে উইদিন 20 আওয়ার্সের ভিতর আমাদের কিন্তু টেস্টটা কমপ্লিট, 20 না সরি 2 আওয়ার্সের ভিতর, 2 আওয়ার্সের ভিতর আমাদের তাড়াতাড়ি ইনস্ট্যান্ট টেস্টটা কমপ্লিট করে ফেলতে হবে। আদারওয়াইজ তুমি যদি রেখে দাও অথবা স্টোর করে রেখে দাও, আমাদের এই যে ডিসলভ অক্সিজেন যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে এবং আমাদের টেম্পারেচারটা মেইনটেইন করার জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ইনকিউবেটরে 20°C টেম্পারেচারে 20 মিনিটের মতো রেখে দিই। সেটা জাস্ট আমাদের টেম্পারেচার মেইনটেইন করার জন্য। আবার আমরা ফ্রিজে রেখে দিব না। তারপর হলো বোতলটা যখন আমরা কালেক্ট করতেছি তখন ভালো মতো এয়ার টাইট হতে হবে, যাতে কোনো প্রকারের এয়ার অথবা লাইট এটার কন্টাক্টে না আসতে পারে। সো এটা জাস্ট প্রিকশন, যেটা আমি অলরেডি ফার্স্টে বলে আসছি। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত আমরা জাস্ট কি বুঝতে পারলাম, আমি যদি একটু বলি যে আমাদের বিওডিটা কি, একটা মডেল আমরা দেখতে পেলাম এবং কখন সিডিং অথবা ডাইলিউশন করা হয়, আর এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা কি, আর আমাদের কিছু প্রিকশনস মেনটেন করতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের অ্যাপারেটাস আছে, অ্যাপারেটাসটা আর বললাম না, রিয়েজেন্টটাও আমি বলতেছি না, কারণ তোমাদের ম্যানুয়ালে যেই প্রসিজারটা দেওয়া আছে সেই প্রসিজারটা আমরা ওভাবে ফলো করে মেনটেন করতেছি না, অথবা এই রিয়েজেন্টগুলো আমাদের ওভাবে লাগতেছে না। বাট এখানে প্রসিজারটা যেটা বলছে আমি তোমাদেরকে একটু বলি। আমাদের একটা বোতল নিচ্ছি। তাহলে কি এগুলো লিখবো না? না না, ম্যাম আমাদের মনে তাহলে রিয়েজেন্ট গুলো এতগুলা লেখা লাগবে না, তোমাদের ভিডিওতে যেটা আমি দেখাবো ওইটা জাস্ট একটু ভালো মতো দেখলে বুঝতে পারবা যে এখানে রিয়েজেন্টে আমরা কোনটা লিখবো। বাট এখানে প্রসিজারটা যদি আমি বলি, দেখো আমাদের একটা স্যাম্পল ওয়াটার নিচ্ছি, যে স্যাম্পল ওয়াটারে আমরা বিওডি ডিটারমাইন করতে চাচ্ছি। তো ইনিশিয়ালি আমাদের টেম্পারেচার মেইনটেইন করার জন্য আমরা 20°C এর টেম্পারেচারে একটা ইনকিউবেটরে 20 মিনিটের মতো রেখে দিই। এখানে লেখা আছে কোথায় 20 মিনিটের মতো রাখা লাগে। তো তুমি 20 মিনিটের মতো রেখে দিবা। রেখে দেওয়ার পরে তুমি ডিসলভ অক্সিজেন ডিটারমাইন করবা, দেন তারপর হলো আবার ইনকিউবেটরে রেখে দিবা 5 ডেজ এর জন্য, দেন আবার ডিসলভ অক্সিজেন ডিটারমাইন করবা। তো এই দুইটা ডিফারেন্স যখন তুমি পাচ্ছ তখন যদি এই ইকুয়েশনে বসাও তাহলে আমরা বিওডির ভ্যালুটা ডাইরেক্ট পেয়ে যাব। এখন দেখো এখানে একটা মানে ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করা আছে। সো আমরা যখন ল্যাবের ভিডিওটা দেখব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের যে স্যাম্পল ওয়াটার দিয়ে কাজ করতেছিলাম সেটা ডাইলিউশন ফ্যাক্টরটা কত। সো আমরা ল্যাবে যে ভিডিওটা করতেছি অথবা যে এক্সপেরিমেন্টটা আমরা করতাম সেখানে কিন্তু অবভিয়াসলি আমরা ডাইলিউশন করে নিয়েছি। সো ডাইলিউশন যেহেতু করে নিয়েছি অবভিয়াসলি ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, আর এটার ক্যালকুলেশনটা লাগবে না। তাহলে আমি যদি ভিডিওটাতে চলে যাই একটু দেখো, আচ্ছা তাহলে তোমরা স্ক্রিন তো দেখতে পাচ্ছ মনে হয়। ক্যালকুলেশন লাগবে না বলতে কি আমরা মানে তাহলে দেখো এখানে যেটা বলতেছে, আমাদের একটা বোতল আছে, এটা হলো আমাদের স্যাম্পল বোতল, এবং এই স্যাম্পল বোতলটার ভিতর হলো আমাদের ওয়েস্ট ওয়াটার, ওয়েস্ট ওয়াটার তো না, স্যাম্পল ওয়াটারটা নিব আর ডিস্টিলড ওয়াটার নিব। কজ আমি অলরেডি বলেছি যে আমাদের ডাইলুটেড করে দেন তারপর টেস্টটা করা হয়েছে। তাহলে দেখো এখন এই যে বোতলটা আছে এই বোতলে হলো আমরা 400 ml এর স্যাম্পল নিব। আচ্ছা, কেন 400 ml এর স্যাম্পল নিচ্ছি এটা একটু সামনে যখন যাব তখন আমরা একটু ক্লিয়ার হব। বাট আমার টোটাল যে বোতলটা আছে, আমার কার্সরটা যদি দেখো, টোটাল ফুল স্যাম্পলটা নিচ্ছি হলো আমি 400 ml, এবং এই 400 ml এর ভিতর সার্টেন অ্যামাউন্টে নিব আমি ওয়েস্ট ওয়াটার, আর সার্টেন অ্যামাউন্টে নিব হলো আমি ডিস্টিলড ওয়াটার। তাহলে সেখান থেকে কিন্তু আমি ডাইলিউশন ফ্যাক্টর পেয়ে যাব। এখন দেখো আমি যদি তোমাদেরকে একটু আবার ম্যানুয়ালে চলে যাই,
এই জিনিসটা থেকে দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমার টোটাল স্যাম্পল হলো 400 ml। 400 ml এর স্যাম্পল টোটাল। আর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর আমি এখানে বলতেছি যদি 2 হয়, তাহলে আমি যে বোতলটা দেখালাম সেই বোতলে আমি ওয়েস্ট ওয়াটার কতটুকু নিব আর ডিস্টিলড ওয়াটার কতটুকু নিব, কে একজন বলো তো? 200 করে। 200 করে নিচ্ছি। কিন্তু সিমিলারলি আমি যদি বলি যে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর 4 ইউজ করি, তাহলে কত হবে? 100। 100। আর নিচেটা ডিস্টিলড ওয়াটার কত দিচ্ছ তুমি? 300। এই জিনিসটা কি বুঝতে পারছো সবাই? বলো তো, এটাই কিন্তু ক্যালকুলেশন। মিস এটা বুঝি নাই ম্যাম, আরেকবার এটা হ্যাঁ, বুঝান। দেখো আমি তোমাদেরকে যে মাত্র যে বোতলটা দেখালাম, এই যে দেখো এই বোতলটা, এই বোতলে আমি বলতেছি হলো 400 ml এর স্যাম্পল নিব। কেন 400 ml এর স্যাম্পল নিচ্ছি সেটা আমি একটু পরে বলবো, অথবা পরে বুঝতে পারবা। বাট আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে আমি 400 ml এর স্যাম্পল নিচ্ছি। এবার আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যে আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর, ডিস্ট্রিবিউশন না, ডাইলিউশন ফ্যাক্টর, ডাইলিউশন ফ্যাক্টর 2। তাহলে আমাদের ওয়েস্ট ওয়াটার কতটুকু নিতে হবে আর ডাইলিউশন ওয়াটারটা কতটুকু নিতে হবে সেটা আমি তোমাদেরকে বের করতে বলছিলাম। তাহলে দেখো আমি যদি ক্যালকুলেশনটা করি, এই যে এখানেই দেওয়া আছে, উপরে আমাদের কি থাকতেছে 400, আর নিচে কি থাকতেছে আমাদের ওয়েস্ট ওয়াটার, আর এই পাশে কি থাকতেছিল আমাদের ডাইলিউশন ফ্যাক্টর। তাহলে দেখো আমাদের ওয়েস্ট ওয়াটারটা যদি এই পাশে চলে আসে, তাহলে ওয়েস্ট ওয়াটারের অ্যামাউন্টটা চলে আসতেছিল 200 ml। আর ওয়েস্ট ওয়াটার যদি 200 ml হয়, আমাদের টোটাল স্যাম্পল ছিল 400 ml, তাহলে ডাইলিউশন যে ওয়াটারটা ইউজ করেছিলাম সেটা কত হচ্ছে? 200 ml। সো অনেক সময় পরীক্ষাতে তোমাদের ডাইলিউশন ফ্যাক্টর এবং টোটাল স্যাম্পল দেওয়া থাকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ওয়েস্ট ওয়াটার আর ডাইলিউটেড ওয়াটার কতটুকু অ্যাড করতে হবে সেটা বের করে নেওয়া লাগতে পারে। এখন দেখো আমি মাত্র যে এক্সাম্পলটা দিলাম, আমি যদি বলি যে ডাইলিউশন ফ্যাক্টর 4, তাহলে কি হচ্ছে? 2 এর পরিবর্তে 4 দিয়ে দাও। তাহলে আমাদের এখানে ওয়েস্ট ওয়াটারটা যেটা আছে সেটা আসতেছে হলো 100 ml। ওয়েস্ট ওয়াটার যদি 100 ml হয়, তাহলে ডাইলিউটেড ওয়াটার কত হবে? 300 ml, কারণ আমাদের টোটাল স্যাম্পল হলো 400 ml। সিমিলারলি এরকম যদি আমি ডাইলিউশন ফ্যাক্টর 6 বলি অথবা 1.5 বলি, যে কোনো ডাইলিউশন ফ্যাক্টরের জন্য কিন্তু আমি আমাদের ওয়েস্ট ওয়াটার কতটুকু লাগবে অথবা ডাইলিউশন ওয়াটার কতটুকু লাগবে সেটা আমরা বের করে নিতে পারবো। এখন আমাদের এই যে 400 ml এর টোটাল যে স্যাম্পল, এটা কিন্তু ফিক্সড না। আমরা ল্যাবে যেটা করতেছি সেটা আমরা 400 ml এর স্যাম্পল দিয়ে করতেছি। অনেক সময় তুমি 100 ml এর স্যাম্পলও নিতে পারো, আবার 200 ml এর টোটাল স্যাম্পল নিতে পারো, এটা ডিপেন্ড করে। বাট তোমরা কি এটা বুঝতে পারছো যে কেন কতটুকু আমরা ওয়েস্ট ওয়াটার পাচ্ছি আর কতটুকু ডাইলিউটেড ওয়াটার পাচ্ছি, যদি আমাদের ডাইলিউশন ফ্যাক্টর জানা থাকে? জি মিস। ওকে, তাহলে এটা বুঝতে পারলে মোটামুটি হয়ে যাচ্ছে। এইখানে দেখো আমি যেহেতু বলছি যে আমাদের 400 ml এর স্যাম্পল এবং আমাদের ডাইলিউশন ফ্যাক্টর আমি ধরে নিচ্ছি যে 2, তো আমাদের যে ওয়াটারটা আছে সেটাকে আমরা হলো 2 দ্বারা যদি ডিভাইড করি, তাহলে আমাদের কতটুকু ওয়েস্ট ওয়াটার আর ডাইলুটেড ওয়াটার লাগবে সেটা আমরা পাবো। এই যে এইটুকু তাহলে আমাদের ওয়েস্ট ওয়াটার দেবো, আর উপরটুকু হলো আমরা ডিস্টিলড ওয়াটার দেবো। তাহলে এটা মোটামুটি এইটাই বলতেছে, আমি একটু টেনে দিই। আচ্ছা, এইটা দেখো আমাদের এরকম হলো 6টা বোতল থাকে, আর এটা হলো আমাদের অ্যাপারেটাসের সেটআপ। এবং দেখো আমাদের বোতলের ওপেনিং এ যে আমাদের কর্কটা আছে সেটা একটা টিউবের সাথে অ্যাটাচ, এই যে ইয়েলো কালারের টিউবের সাথে অ্যাটাচ। এবং এই টিউবটা হলো একটা আমাদের মাইক্রোমিটার অথবা ম্যানোমিটার রিডিং এর সাথে কানেক্টেড। এখানে দেখো ডিফারেন্ট টাইপের স্কেল রিডিং দেওয়া আছে, যদি দেখো এই যে 70, তারপরে 80, তারপরে নিচে 60, এরকম কিছু রিডিং দেওয়া আছে। এখানে উপরে আরেকটা জিনিস দেওয়া আছে, আমাদের স্কেলের নাম দেওয়া আছে, এটা হলো ই স্কেল। এটা একটু মাথায় রাখতে হবে, আমাদের এরকম
ব্ল্যাক কালারের যে স্কেলটা দেখতে পাচ্ছ সেটা আমাদের ই স্কেল। তো আমরা ই স্কেল দিয়ে এই টেস্টটা করতেছি। তো ই স্কেল দিয়ে যখন টেস্টটা করব, আমাদের ই স্কেলের ক্রাইটেরিয়া হলো আমাদের টোটাল স্যাম্পল 400 ml নিতে হবে। তো এখন আই থিঙ্ক বুঝতে পারছি যে আমরা কেন 400 ml স্যাম্পল নিয়ে কাজ করতেছি। আমাদের ই এর পরিবর্তে যদি অন্য কোনো স্কেল থাকতো তাহলে আমরা অন্য অ্যামাউন্টের স্যাম্পল ওয়াটার নিতাম। আর এখানে দেখো তোমাদের পারদ থাকে অথবা মার্কিউরি। তো আমাদের অক্সিজেন, যে ডিজলভ অক্সিজেনটা আছে সেটার ভ্যালু চেঞ্জ হয়ে গেলে আমাদের এই যে স্কেলের রিডিং দিবে, কিছু স্কেলের রিডিং দিবে। সেই স্কেল রিডিং থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ডিজলভ অক্সিজেন কতটুকু। তাহলে দেখো এটা বলতেছে জাস্ট আমাদের অ্যাপারেটাসে কতটুকু পানি নিব আর কতটুকু ডিস্টিলড ওয়াটার নিব সেই জিনিসটা বলতেছে। এখানে 6টা বোতল তোমাদের থাকবে, কারণ প্রত্যেকটা বোতলে যেহেতু তোমাদের গ্রুপ ডিভিশন করা ছিল, আমাদের যদি লাইভ টু লাইভ ক্লাস হতো তাহলে আমরা ডাটা দিয়ে দিতাম এবং 6টা গ্রুপে দেখতাম যে কিরকম রেজাল্ট আসতেছে। আর এটা হলো আমাদের বোতলের উপরে যে কর্কটা আছে সেটা আমরা অ্যাটাচ করে দিই। তার মানে হলো এই যে ওপেনিং এ ওই আমরা কর্কটা অ্যাটাচ করে দিই। এখানে দেখো কিছু ওপেনিং আছে, এই ওপেনিং এ হলো আমরা গ্লিসারিন অথবা এয়ার টাইট যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো কিন্তু আমরা লাগাই দিই, যাতে কোনো প্রকারে এয়ার এটার ভিতর পাস হতে না পারে অথবা এয়ার এনট্র্যাপড যাতে না থাকতে পারে। এটা সারাউন্ডিংসে কিন্তু কিছু গ্লিসারিন অথবা ম্যাটেরিয়াল অ্যাটাচ করে দিতে হবে। তো এটা হলো আমাদের স্যাম্পলটা আমরা ফার্স্টে কি করলাম দেখতে পাইছো, আমরা কিন্তু শেক করছি। আমরা কেন শেক করি সেটা আমরা একদম ফার্স্ট থেকেই জানি যে আমাদের অনেক প্রকার ডিজলভ অথবা সাসপেন্ডেড পার্টিকেল থাকে, সেটা নিচে হয়তো প্রিসিপিটেটেড আকারে থাকতে পারে। তো ভালোভাবে মিক্সিং এর জন্য আমরা শেক করে নিই ইনিশিয়ালি। আচ্ছা, আমরা এখানে 200 ml এর স্যাম্পল নিচ্ছি। কেন 200 ml এর স্যাম্পল নিচ্ছি? বিকজ আমাদের ই স্কেল ইউজ করতেছি, এবং ই স্কেল যেহেতু ইউজ করতেছি আমাদের ডাইলিউশন ফ্যাক্টর এখানে বলে দিছি যে 2। সো ডাইলিউশন ফ্যাক্টর 2 বললে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেটা 200 ml হবে আর ডিস্টিলড ওয়াটার হবে হলো 200। তাহলে দেখো ফার্স্ট আমরা 200 ml এর স্যাম্পল নিচ্ছি ওয়েস্ট ওয়াটারে। বেশি হয়ে গেছিল সেটা জাস্ট এক্সেস অ্যামাউন্টটা ফেলে দিচ্ছি। সেখানে দেখতেই পাচ্ছ যে এই যে 200 ml এর পর্যন্ত স্যাম্পলটা নিছি। স্যাম্পলটা আমাদের যে বোতলটা ছিল ক্যাপাসিটি 400 ml এর, সেটার ভিতর আমরা এন্টার করতেছি এবং এমন ভাবে আমাদের ঢালতে হবে যাতে কোনো প্রকার বাবল প্রডিউস না হয়, আদারওয়াইজ কিন্তু আমাদের ডিজলভ অক্সিজেনের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো এখানে স্কেলগুলো দেওয়া আছে, আমি স্কেলগুলো নিয়ে একটু পরে ডিসকাস করতেছি। এখন আমাদের এটার ভিতর হলো ডিস্টিলড ওয়াটার ঢালতে হবে এবং দ্য অ্যামাউন্ট অফ ডিস্টিলড ওয়াটার ইজ 200 ml, বিকজ আমাদের ডাইলিউশন ফ্যাক্টর 2 ছিল আর আমরা ই স্কেল ইউজ করেছি। এই যে এটা হলো আমাদের ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটার সেম আমরা 200 ml নিচ্ছি। তো 200 ml এর ডিস্টিলড ওয়াটারটা সেম আমাদের স্যাম্পল বোতলে আমরা ঢেলে দিচ্ছি। সো স্যাম্পলটা আমাদের যখন নেওয়া হয়ে যাচ্ছে তখন আমাদের বোতলের ভিতর কিন্তু 400 ml এর স্যাম্পল আছে। এখানে দেখো এটা হলো আমরা একটা জিনিস ইনসার্ট করতেছি, এটা হলো ওয়ান কাইন্ড অফ ম্যাগনেট, এবং এই ম্যাগনেটটা হলো আমরা বোতলের ভিতর ঢেলে দিচ্ছি। আমাদের যে 6টা বোতল আছে 6টা বোতলের ভিতরে আমি এরকম ম্যাগনেট দিয়ে দিব। ম্যাগনেটটা কেন দিচ্ছি সেটা একটু লাস্টে দেখাবো, বাট এই ম্যাগনেটটা যখন আমরা দিব আমরা ইনকিউবেটরে রাখলে দেখা যাচ্ছে এটা কিন্তু রোটেট করবে। সো ভিডিও দেখলে বুঝতে পারবা 6টা বোতলে কিন্তু এই ম্যাগনেটটা দিয়ে দিতে হবে। এখন এই যে ম্যাগনেট দিয়ে দিলাম, ম্যাগনেট দেওয়ার পর আমাদের টেম্পারেচার মেনটেন করার জন্য আমরা ইনকিউবেটরে 20 মিনিটস রাখবো 20 ডিগ্রি সেলসিয়াসে। এখানে একটা বোতল রাখা হয়েছে বাট আমাদের কিন্তু 6টা বোতলই রাখতে হবে। রাখার পরে দেন এখানে সেট করে দিতে হবে।
এই যে দেখো এখন আমরা স্কেলটা নিয়ে ডিসকাস করব। এখানে হলো ই স্কেল সেট করা আছে, এই যে ভালো মতো দেখো এখানে কিন্তু রিডিং দেওয়া আছে কিছু 10 20 30 40 50 60 70 80 90 এরকম রিডিং দেওয়া আছে। আর এই যে যে আমাদের কাচের মতো একটা পাইপ দেখতে পাচ্ছ, এটার ভিতরে হলো আমাদের পারদ আর মার্কারি ইনসার্ট করা আছে। তো আমাদের ডিজলভ অক্সিজেন অ্যামাউন্ট চেঞ্জ হলে এই মার্কারি রিডিংটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড হতে পারে, মানে একটা সার্টেন লেভেলে যে তোমার স্টেবলড হয়ে যাচ্ছে। তো যেই লেভেলে স্টেবলড হচ্ছে সেই লেভেলে আমরা হলো রিডিংটা পাবো যে আমাদের ডিজলভ অক্সিজেনের ভ্যালু কত। তো আমি ইনিশিয়ালি যদি 0 করে নিই, 5 ডেজ পরে যদি একটা রিডিং পাই, এই দুইটা ডিফারেন্স থেকে আমি বলতে পারবো যে আমাদের বিওডি ভ্যালুটা কত। এটা কিন্তু ডাইরেক্ট বিওডির ভ্যালুটা দিচ্ছে, এবং এটার সাথে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও আমাদের যে ডাইলিউশন ফ্যাক্টরটা আছে, তাহলে একদম 5 ডেজ এর বিওডিটা তুমি ডিটারমাইন করতে পারতেছো। আচ্ছা এখানে দেখো, আরেকবার আচ্ছা আচ্ছা আমি একটু আবার বলতেছি। দেখো আমাদের যে স্কেলটা আছে, স্কেলটা ছিল ই স্কেল, এবং এখানে দেখো এই যে স্যাম্পলটা 400 ml। আমি এখন বুঝতে পারতেছি যে আমার কেন 400 ml স্যাম্পল নিয়ে আমি কাজ করতেছি, বিকজ আমার এই অ্যাপারেটাসে আমরা ই স্কেল ইউজ করেছি, এবং এই স্কেলটা কিন্তু বের করাও যায়, কারণ আমরা একটু আগেই দেখলাম আমাদের টেবিলের উপর আরো অনেকগুলো স্কেল ছিল, লাইক ABCD এরকম আরো অনেক স্কেল ছিল। বাট যেহেতু আমরা ই স্কেল ইউজ করতেছি এবং ই স্কেলের গায়ে আমাদের 400 ml এর স্যাম্পল দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমরা বোতলে 400 ml এর স্যাম্পল নিয়েছিলাম। এখন দেখো আমরা তো এই যে 20 মিনিটস রেখে দিয়েছি, রেখে দেওয়ার পরে আমাদের এই যে যে টিউবটা আছে, এই টিউবের ভিতর মার্কারি আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে কালো করে একটু দেখা যাচ্ছে। তো ইনিশিয়ালি যদি আমি 0 করে নিই, এই যে ইনিশিয়ালি এখানে যদি 0টা আছে, এই 0টা যদি আমি করে নিই, 5 দিন পরে আবার সেম যদি একটা রিডিং পাই, এই দুইটা ডিফারেন্স থেকে আমি বিওডি পাবো, এই দুইটা ডিফারেন্স থেকে আমি বিওডি পাচ্ছি। বাট আমরা এখানে কি করে নিয়েছিলাম, ডাইলিউশন করে নিয়েছিলাম। সো ডাইলিউশন করার কারণে আমাদের কি করতে হবে, ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে যেহেতু আমরা 200 ml এর ওয়েস্ট ওয়াটার নিয়েছি আর 200 ml এর ডিস্টিলড ওয়াটার নিয়েছি, সো আমাদের ডাইলিউশন ফ্যাক্টর হয়ে যাচ্ছে 2 হবে। তাহলে দেখো এই যে 400 ml এর স্যাম্পল নিচ্ছে, এটা হলো ই স্কেলের জন্য আমাদের 400 ml এর স্যাম্পল হয়েছে। এই স্কেলটা এই যে দেখো ওঠানো যায়, কিন্তু খোলা যায়, এটা এই যে এরকম আমাদের রিডিং দেওয়া আছে, এরকম সার্টেন 0 থেকে রিডিং দেওয়া আছে। আমরা যেহেতু ই স্কেল ইউজ করছি, সো আমাদের 400 ml স্যাম্পল নিয়ে কাজ করেছি। এখন দেখো এই যে আদার্স যে স্কেল গুলো আছে, আরো অনেক স্কেল আছে, এ স্কেল আছে, এই যে এ স্কেল আমাদের 100 ml এর স্যাম্পল। তো তখন আমরা টোটাল স্যাম্পলটা হবে 100 ml যদি আমরা এ স্কেল ইউজ করি। সেম ভাবে আমরা ডাইলিউশন ফ্যাক্টর চেঞ্জ করে আমাদের ওয়েস্ট ওয়াটার ডিস্টিলড ওয়াটার কতটুকু লাগবে বের করতে পারবো। এই যে বি স্কেলে দেখো 150, বি স্কেলে 150, তারপরে হলো সি স্কেলে দেখো 200, এই যে ডি স্কেলে দেখো 250 ছিল, সো ই স্কেলে দেখো 400 আছে। এরকম হলো ডিফারেন্ট টাইপের স্কেল আছে। সো আমরা এই স্কেল দিয়ে আমরা মেজার করে নিতে পারবো। আমরা এখানে এই স্কেলটা সেট করছিলাম, এটা একটু ভালো মতো দেখো যে কোন স্কেল কত রিডিং। এই যে দেখো বি স্কেলে কিন্তু আমাদের 150 ml, আর এ স্কেলে একটু আগে কি দেখতে পেলা তোমাদের 100 ml। সিমিলারলি দেখো আমাদের সি স্কেলে কিন্তু 200 ml, ডি স্কেলে 250, আর ই স্কেলে হলো 400 ml। তো তোমাদের ল্যাবের পরীক্ষাতে যদি এরকম আসে যে স্কেল দেওয়া আছে, বি স্কেল ইউজ করছো না সি স্কেল, তো সেখান থেকে কিন্তু বুঝে নিতে হবে আমাদের টোটাল স্যাম্পল কতটুকু। অনেক সময় টোটাল স্যাম্পল দেওয়া নাও থাকতে পারে, সেটা একটু মাথায় রাখবা যে কোন স্কেলে কত কোনটা। তাহলে আমরা এটা সেট করে দিলাম। আমরা 20 মিনিটসের ভিতর যে স্যাম্পলটা রেখে দিয়েছিলাম সেটা হলো এখন আমরা বের করে নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের এই অ্যাপারেটাসে এখানে বসা দিব। এই 6টা বোতলই কিন্তু আমাদের এখানে বসাতে হবে।
20 মিনিটস রাখার পর এই যে দেখো কর্কটা, কর্কের এটার ভিতর দিয়ে অক্সিজেন যাবে, যে পারদের সাথে আসবে, আসলে আমরা হলো রিডিংটা পাবো। এখানে তুমি যখন ফু দিবা তার মানে হলো অক্সিজেন যাচ্ছে এই পাইপের ভিতর দিয়ে, গেলে দেখবা যে পারদের লেভেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু ভালো মতো অবজার্ভ করো, দেখো এই যে দেখো এখানে এটাতে ভালো মতো দেখতে পাবা। এই যে দেখো এখানে আসছে, এই যে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, উপরের দিকে উঠতেছে। ফু দিলে আমাদের ওঠা নামা করতেছে। তো আমরা ইনিশিয়ালি 0 করে নিব, এই যে এখানে 0 করে নিব, এটা 0 রিডিং। তো 6টা স্কেলই হলো আমরা 0 করে নিয়ে আমরা 20 মিনিটস রেখে দিয়েছিলাম, দেন তারপর 6টা বোতল এখানে প্লেস করব। এই যে দেখো আমরা একটা বোতল রেখেছিলাম, বাট আমরা 6টা বোতলে কিন্তু রাখবো। আচ্ছা, এখন দেখো আমাদের যে কর্কটা ছিল এটাকে আমি কি বলেছিলাম, এয়ার টাইট করতে হবে। এটার ভিতরে আমাদের কিন্তু কটন বাট আছে, এই যে ভালো মতো যদি একটু দেখো, এই যে কটন বাট আছে অথবা কটন বল আছে। এই কটন বল গুলা হলো আমাদের এয়ার টাইট করতে হেল্প করতেছে, অথবা এয়ার ইন্টারাপ্টে আমাদের বাধা দিচ্ছে, এয়ার পাসিং এ, যে এয়ার টাইট এনক্লোজড একটা মিডিয়া তৈরি করতেছে। এই যে যে এয়ার যে বলগুলো আছে এটার ভিতর আমি একটা সলিউশন অ্যাড করব, সেটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড। সো 2 ml এর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা অ্যাড করতেছি যাতে আমাদের কোনো প্রকার ব্যাকটেরিয়া যে রিঅ্যাকশনটা হচ্ছে সেই রিঅ্যাকশনে কিন্তু কোনো প্রকার বাধা যাতে না দেয়, বা কোনো প্রকার রেস্ট্রিকশন যাতে প্রোভাইড না করে ব্যাকটেরিয়াকে, অথবা এয়ার ইনটাইট একটা মিডিয়া যাতে তৈরি করে, সেই কারণে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি। যে 2 ml এর কটনের ভিতর দিচ্ছ, কিন্তু কটন বল যেটা আছে। এটা দেওয়ার পরে দেন তারপর আমরা কি এখানে প্লেস করে দিব, এই যে এটা প্লেস করে দিব। প্রতিটা বোতল সেট করে দিতে হবে ভালো মতো, আমাদের কর্কটা লাগাই দিয়ে একদম খুব ভালো মতো টাইট করে লাগাতে হবে কিন্তু তোমার। তাহলে আমাদের 6টা বোতলে সেট করে দিলাম আমরা। পটাশিয়াম হাইড্রোক্সাইড কেন ইউজ করা হয় কটন বলা যায়? আচ্ছা, পটাশিয়াম হাইড্রোক্সাইডটা মেইনলি আমরা ইউজ করতেছি আমাদের কটন বা যে বলগুলা ছিল সেটা দিয়েছিলাম কিন্তু আমাদের কোনো প্রকারে এয়ার যাতে ভিতরে না যেতে পারে। আর পটাশিয়াম হাইড্রোক্সাইডটা আমরা অ্যাড করতেছি আমাদের এই যে যে ব্যাকটেরিয়া যে রিঅ্যাকশন করতেছে, এখন এটার ভিতর যদি আমাদের অক্সিজেন চলে আসে, কোনো কারণে যদি অক্সিজেন চলে আসে অথবা এন্টার করে, তাহলে আমাদের কি রিঅ্যাকশনে অনেক সময় বিঘ্ন ঘটতে পারে, অথবা ব্যাকটেরিয়া যাতে ঠিকমতো রিঅ্যাকশনটা কমপ্লিট করতে পারে। দ্যাটস ওয়াই আমরা এখানে রিএজেন্ট হিসেবে 2 ml এর পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতেছি যাতে রিঅ্যাকশনটা ঠিকমতো কমপ্লিট হয়। এখন দেখো আমাদের এই অ্যাপারেটাসের ফুল সেটআপটাকে আমরা ইনকিউবেটরে রেখে দিব। এই যে আমরা সবগুলা বোতল রেখে দিচ্ছি। আচ্ছা, এটার নিচে কিন্তু এই যে বোতলটার নিচে কিন্তু একটা মোটর আছে, এই যে দেখো এই কারণে আমরা হলো সুইচ দিয়ে দিলাম। সুইচটা দিলে যখন আমরা অন করব তখন হলো একটা জিনিস হবে যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বা ডিসক্রাইব করিনি, একটু আরেকটু জুম করলে বুঝতে পারবা। আমরা কিন্তু প্রতিটা বোতলে কিন্তু ম্যাগনেট প্লেস করেছিলাম। তোমাদের কি সবার মনে আছে যে একটা হোয়াইট কালারে দেখলাম যে কিছু ছোট একটা ম্যাগনেট আমরা প্রতিটা বোতলে কিন্তু ঢুকাই দিছি। এখন এই যে যে ম্যাগনেটটা আমরা যখন মোটরটা অন করব তখন ম্যাগনেটটা হলো রোটেট করা শুরু করবে অথবা স্টেয়ার করা শুরু করবে। এই যে দেখো, এই যে ঘুরতেছে, এই যে এই যে প্রতিটা ম্যাগনেট কিন্তু ঘুরতেছে এরকম সবগুলা বোতলে। 5 দিনই হলো আমাদের এই ম্যাগনেটটা রোটেট করতে থাকবে। এখন এই ম্যাগনেটটা দেওয়ার মেইন রিজনটা হলো আমরা দেখো পানিটা যে আছে এটা যদি আমি রেখে দিই তাহলে কি হবে, আমাদের
যে অর্গানিক্স গুলো আছে সেটা কি নিচে কিন্তু প্রিসিপিটেট হওয়ার একটা সম্ভাবনা আছে। তো তখন কিন্তু আমাদের রিয়াকশনটা পুরাটা কমপ্লিট নাও হতে পারে। তো আমার পানিটাকে একদম কন্টিনিউয়াস প্রসেসে 5 ডেজ আমাদের স্টিয়ারিং এর জন্য অথবা নাড়াচাড়া করার জন্য আমরা এখানে কিন্তু ম্যাগনেট প্লেস করতেছি। সো ওয়াই ম্যাগনেট ইজ প্লেস ইনসাইড দ্য বোতল, তাহলে কিন্তু বলতে পারা লাগবে যে আমরা কেন ম্যাগনেটটা প্লেস করছি, যাতে আমাদের বোতলে কন্টিনিউয়াসলি 5 ডেজ স্টিয়ারিংটা হয় যাতে। আচ্ছা, এখন দেখো আমরা 5 ডেজ পর্যন্ত রেখে দিব। রেখে দেওয়ার পর আমাদের ইনিশিয়াল রিডিং কি ছিল? 0 ছিল। 5 দিন পরে আমাদের যে রিডিংটা পাবো সেটা হলো আমাদের কতটুকু ডিজলভ অক্সিজেন হয়েছে, এবং পারদের লেভেল যতটুকু উঠতেছে সেটাই কিন্তু আমাদের ডাইরেক্ট বিওডির ভ্যালুটা দিবে, কারণ হলো আমাদের ইনিশিয়াল রিডিং 0। তো সেখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট অক্সিজেন ডিমান্ডটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমি আসি ক্যালকুলেশনে তোমাদের। এখানে দেখো যেটা করছে, এখানে একটু আমি কিছু জিনিস রিমুভ করে দিই। আচ্ছা, এখানে যেটা আমি বলতেছি, এখন ক্যালকুলেশন দেখো, আমাদের এই প্রসিজার যেহেতু আমরা ফলো করিনি, সো আমাদের এই জিনিসটা আর লাগতেছে না। তো তুমি ইনিশিয়াল রিডিং কি ছিল? আমাদের 0 ছিল কিন্তু। তো তোমার 5 ডেজ পরে আমাদের একটা ফাইনাল রিডিং দিবে। সেই ফাইনাল রিডিংটা ধরে নাও যে তোমার 5.1। তাহলে এই দুইটার ডিফারেন্স থেকে তোমার অক্সিজেন ডিমান্ড কতটুকু সেটা তুমি পাচ্ছ 5.1। এখন এই 5.1 এর সাথে হলো তোমার ডাইলিউশন ফ্যাক্টরটা দ্বারা মাল্টিপ্লাই করে দিবা। এটা হবে হলো তোমাদের ক্যালকুলেশন। তাহলে এই ক্যালকুলেশনটা আর লাগতেছে না, ডাইরেক্ট হলো তুমি এই ক্যালকুলেশনটা ফলো করবে। তুমি যে ডাইলিউশন ফ্যাক্টরটা কি মিস যে ভলিউম অফ ওই যে ওয়েস্ট ওয়াটার বের করতে হবে নাকি না? আমাদের না মিস, আমি যেহেতু আমরা জানি ই স্কেলে মিস যেহেতু আচ্ছা, তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত বুঝতে পারছি। তোমাদের ডাটা দিয়ে দেওয়া হবে, সেই ওয়াইজ তোমরা ক্যালকুলেশন করবা। এখানে একটু এক্সাম্পল একটা দেওয়া আছে, দেখো আমাদের একটা বিওডি টেস্ট করা হয়েছে এবং এটা ডাইলুটেড করা হয়েছে। ডাইলুটেড কিভাবে করা হয়েছে? 1:20 ডাইলিউশন। তাহলে সেখান থেকে তুমি ডাইলিউশন ফ্যাক্টরটা বের করে নিবা। ইনিশিয়াল রিডিং জানো, ডিজলভ অক্সিজেনের 5 ডেজ রিডিং জানো, এই ডিফারেন্স থেকে তুমি বিওডি পাবা। এটার সাথে ডাইলিউশন ফ্যাক্টর যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি 5 ডেজ এর বিওডিটা কত সেটা পেয়ে যাচ্ছ। এরপরে দেখো আলটিমেট কার্বনেসিয়াস বিওডি অফ ওয়াটার কত সেটা, দ্যাট মিন্স আমাদের এল নটটা বের করতে বলছে। এল নটটা এই ফর্মুলা দিয়ে ডাইরেক্ট বের করব। এই যে তুমি বিওডি 5 জানো, এখান থেকে কিন্তু এল নটটা বের করতে পারবা। আর থার্ড যেটা বলছে, এটা কি হবে? আচ্ছা কেটা হলো তোমাদের এখানে দেখো কোশ্চেনে হয়তো বলে দেওয়ার কথা, আমাদের রিঅ্যাকশন রেট এই যে দেওয়া আছে 0.2। সো যেহেতু আমরা 5 ডেজ এ মেজার করছি, সো আমাদের কে এর ভ্যালুটা হবে হলো 0.2। ঠিক আছে, তো তুমি কে জানো 0.2, টি জানো 5, বিওডি 5 এর ভ্যালুটা জানো, একটু আগে করে আসলাম এতে। সো এখান থেকে এল নটটা বের করবা। আর এরপরে যেটা আছে থার্ডটা দেখো, রিমেইনিং অক্সিজেন ডিমান্ড আফটার 5 ডেজ কত থাকতেছে, তার মানে হলো এলটি এর ভ্যালুটা বের করতে বলছে, এলটি বাই এল নট। এলটি বাই এল নটটা কতটুকু রিমেইনিং থাকতেছে সেটা আমাদের বের করা লাগবে। তাহলে 1 নাম্বারটা আমরা পারবো, 2 নাম্বারটা একটু বোঝার বিষয় আছে। দেখো এলটি বাই এল নট বের করব সি তে। হ্যাঁ, সি তে এলটি বাই এল নটটা করলে কতটুকু রিমেইনিং থাকতেছে সেটা পেয়ে যাবা তুমি। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেনটাতে একটু দেখো, এখানে আমরা সিডিং করছি। সিডিং করলে আমাদের যে
ডিজলভ অক্সিজেনটা আছে সেটা ড্রপ হইছে 0.65 ডেজে। তার মানে একটু ভালো মতো দেখো কি বলছে, আমাদের ডাইলিউশন যে ওয়াটারটা আছে সেটা ডিজলভ অক্সিজেন দেওয়া আছে 5 ডেজে, তার মানে বিওডি 5 দেওয়া আছে। বাট এই বিওডি 5টা কিসে দেওয়া আছে? ডাইলিউটেড ওয়াটারে। তাহলে 0.6টা আমাদের কিসে দেওয়া আছে একটু দেখো। এই যে এই এক্সাম্পলটা যদি দেখো, আমাদের ডাইলিউশন ওয়াটারে বিওডিটা হলো 0.6 দেওয়া আছে। আচ্ছা, এরপরে যদি আমি আরেকটা জিনিস দেখি, আমাদের এই 30 ml এর বিওডি বোতল, তার মানে আমাদের টোটাল স্যাম্পল হলো 30 ml, 30 না 300। আর বোতলটা ফিল করছিল 40 ml এর ওয়েস্ট ওয়াটার দিয়ে। দ্যাট মিন্স ওয়েস্ট ওয়াটার যেটা থাকতেছে সেটা হলো 40 ml। তাহলে এখান থেকে আমাদের ডিস্টিলড ওয়াটার যেটা আছে সেটা কতটুকু থাকতেছে, অথবা ডাইলিউটেড ওয়াটার যেটা, সেটা আমাদের থাকতেছে হলো 260। এখন দেখো এখানে বলছে আমাদের সিডের যে ডাইলিউশনটা করছো সেখানে আমাদের বিওডি লেভেলটা ড্রপ হয়ে গেছে। ড্রপ হয়ে কতটুকু হয়েছে? 7.1 মিলিগ্রাম পার লিটার, এবং এটাও 5 ডেজে। তার মানে আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেই ওয়েস্ট ওয়াটার বিওডি লেভেলটা ড্রপ হয়ে গেছে। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে। এটা দেওয়া আছে 7.1। টোটাল মিক্সড কত ছিল? 300 ml। এটা কত পেলা? 40। এটা তো 0.6 জানো, আর এটা হলো 260। তো এখান থেকে তোমার যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেটার বিওডিটা কত সেটা ক্যালকুলেট করা লাগবে। তাহলে দেখো এই যে ক্যালকুলেট দ্য বিওডি 5 অফ ওয়েস্ট ওয়াটার, তাহলে তুমি যদি ওই ফর্মুলাতে বসায় দাও এটা চলে আসবে তোমার। তাহলে এই ম্যাথ দুইটা কি বুঝতে পারছো? ম্যাম আজকে তো ম্যাম এক্সপেরিমেন্টটা সহজ ছিল ম্যাম, আমাদের কি আচ্ছা, এখন দেখো এক্সপেরিমেন্টটা 12, সেটা হলো কেমিক্যাল অক্সিডেন্ট ডিমান্ড, দ্যাট মিন্স সিওডি। আমরা যদি ম্যাটেরিয়ালে দেখি, আমাদের কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারাও বোঝাচ্ছে যে একটা অক্সিজেন ডিমান্ড এর প্রয়োজন, অথবা আমরা মেজার করব কতটুকু অক্সিজেন লাগবে। এখানেও সেম ব্যাকটেরিয়াল লাগবে, বাট এখানে ব্যাকটেরিয়াটা আমাদের অক্সিডাইজ করবে বোথ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক, দুইটাকেই অক্সিডাইজ করবে। বাট বিওডিতে আমাদের শুধুমাত্র অর্গানিক যে ওয়েস্টটা ছিল সেটাকে অক্সিডাইজ করতেছে। তাহলে দেখো আমাদের বিওডিতে আমাদের অর্গানিক যে ওয়েস্টটা ছিল সেটা অক্সিডাইজ করতে যতটুকু অক্সিজেন লাগতেছে, আর সিওডিতে আমাদের লাগতেছে অর্গানিক প্লাস ইনঅর্গানিক, এটারও অক্সিজেন লাগবে এটারও অক্সিজেন লাগবে। তাহলে আমাদের এই জিনিসটা থেকে আমরা বুঝতে পারতেছি সিওডি ইজ গ্রেটার দেন বিওডি, কারণ সিওডি তে আমাদের বোথ অর্গানিকের জন্য অক্সিজেন লাগতেছে, ইনঅর্গানিকের জন্য অক্সিজেন লাগতেছে। বাট বিওডি তে আমাদের শুধু বায়োডিগ্রেডেবল যে ওয়েস্ট আছে সেটা আমরা মেজার করতেছি। তাহলে দেখো আমরা একটু আগে কিন্তু পড়ে আসছিলাম এই যে আমাদের নন বায়োডিগ্রেডেবল এর মেজার করতে পারি সিওডি তে, বাট বায়োডিগ্রেডেবল এটা আমরা শুধু বিওডি তে মেজার করি। এখন সিওডি তে বায়ো নন বায়ো দুইটাই করতে পারো, নন বায়ো দুইটাই করা যায়, বাট এটা তুমি একসাথে পাচ্ছ। বাট বিওডি তে তুমি শুধু বায়োটা পাচ্ছ। সো এটা একটা ডিসঅ্যাডভান্টেজও বলা যায় যে আমাদের সিওডি টেস্টে আমরা ডিফারেন্সটা পাই না যে কতটুকু বায়োডিগ্রেডেবল অর্গানিক ছিল কতটুকু নন বায়োডিগ্রেডেবল অর্গানিক ছিল, বাট তুমি বিওডি তে ডাইরেক্ট বায়োডিগ্রেডেবল অর্গানিক কতটুকু সেটার একটা আইডিয়া পাচ্ছ। এরপরে আরেকটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি যেটা আমাদের সিওডি এর ভ্যালুটা বেশি কম্পেয়ার টু বিওডি, কারণ সিওডি তে আমরা বোথ বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল দের জন্য অক্সিজেন লাগতেছে, তার মানে অক্সিজেন ডিমান্ড বেশি।
আর এটার আরেকটা জিনিস যেটা আমরা এটা 5 days এ মেজার করি, এটা দেখা যাচ্ছে 3 hours এর ভিতরেই মেজার করা যায়, তার মানে টাইমটা কম। তাহলে দেখো এখানে তোমাদের এই কথাগুলাই বলা আছে যে আমরা অ্যাপ্রক্সিমেটলি 3 hours এ মেজার করতে পারি। অল অর্গানিক, দোজ আর বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল, সব অর্গানিক্স গুলা হলো আমরা সিওডি তে মেজার করি। আচ্ছা এখন দেখো ব্যাকটেরিয়া যে এখানে অর্গানিকটা তো সে ইজিলি অক্সিডাইজ করতে পারতেছে, বাট যেগুলো ইনঅর্গানিক সেগুলাকে অক্সিডাইজ করতে কি আরো অক্সিজেনের প্রয়োজন পড়তেছে। এখন কোনো একটা হেল্প নিয়ে সে অক্সিডাইজ করবে, ব্যাকটেরিয়া সে নিজে একা একা কিন্তু অক্সিডাইজ করতে পারবে না। সেখানে আমরা যে এজেন্টটা অ্যাড করতেছি সেটা হলো পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এখানে দেওয়া নেই, বাট তোমাদের ডেফিনেশন যখন লিখবা তখন কিন্তু অবভিয়াসলি আমাদের একটা এজেন্টের নাম লিখতে হবে। তাহলে আমি যদি ডেফিনেশনে চলে যাই তাহলে বুঝতে পারবা। এই যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেটের হেল্পে আমাদের যে ব্যাকটেরিয়াটা আছে সেটা হলো অর্গানিক ম্যাটারটাকে অক্সিডাইজ করবে। তো তুমি যখন ডেফিনেশন লিখবা তখন কিন্তু এই টার্মটা তোমার মাস্ট থাকতে হবে। ইভেন এখানে আরেকটা টার্মও আমাদের ইন্ডিকেট করতে হবে, আমাদের এই যে কন্ডিশনটা এটা বহুত অ্যাসিডিক কন্ডিশনে হতে হবে। তো তোমার এনভায়রনমেন্টাল কন্ডিশনটা অ্যাসিডিক হতে হবে, তাহলে দেখবা যে এখানে ব্যাকটেরিয়া রিয়াকশন করবে। এবং রিয়াকশন করার জন্য আমাদের একটা এজেন্ট লাগবে, হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ডাইক্রোমেট। এইখানে দেখো আমরা বোথ বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল এর দুইটারই আমরা মেজার করতেছি, বাট আমরা ডিফারেন্সটা কিন্তু পাচ্ছি না, ডিফারেন্সিয়েট করতে পারতেছি না যে বায়োডিগ্রেডেবল কতটুকু, নন বায়োডিগ্রেডেবল কতটুকু। আর এটা 3 hours এ মেজার করি, এটা মাত্রই বললাম। এখন আসি এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সে। আমরা সিমিলারলি সেম জিনিস, আমাদের যেহেতু অক্সিজেন ডিমান্ড প্রয়োজন আমরা বুঝতে পারতেছি, অক্সিজেন ডিমান্ড যদি বেশি হয় তাহলে বুঝতে পারবো যে আমাদের পলিউশনটা বেশি হতে পারে, অথবা আমাদের র্যাপিড ইন্ডিকেটর ইন্ডিকেট করে থাকে। এছাড়া তুমি এফিসিয়েন্সিও কিন্তু মেজার করতে পারবা। যদি আউটলেটে দেখো আমাদের সিওডি এর ভ্যালুটা বেশি, বুঝতে হবে যে আমাদের যে ট্রিটমেন্ট আছে সেটার এফিসিয়েন্সি খুবই কম। আর গাইডলাইন দেওয়া আছে যে আমাদের 4 মিলিগ্রাম পর্যন্ত আমাদের ইসিআর এখানে বলে দিছে যে সিওডি ভ্যালুটা হতে পারে, আর ওয়েস্ট ওয়াটারে বলছে 200 থেকে 400 মিলিগ্রাম পর্যন্ত। বাট এটা ডিপেন্ড করতেছে আমি কোথায় ডিসচার্জ করতেছি। আর এখানে দেখো আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা যেটা আছে আমরা অলরেডি বললাম যে হয় পটাশিয়াম ডাইক্রোমেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করতেছি অ্যাজ এ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমরা সিওডি ডিটারমাইন। সো তুমি ফার্স্টে যখন স্ট্রং অক্সিডাইজিং এজেন্টটা অ্যাড করতেছো তখন রিঅ্যাকশন শুরু হবে, এবং অ্যাটাক করতেছে হলে আমাদের শুধু কার্বনেসিয়াস। তো আমাদের ফার্স্টে যে অ্যাটাকটা শুরু হবে সেটা কার্বনেসিয়াসে, দ্যাট মিন্স হেটারোট্রফিক ব্যাকটেরিয়া রিঅ্যাকশনটা শুরু হবে, এবং এখানে নাইট্রোজেনাস যে ম্যাটারটা আছে সেটা আমাদের অ্যাটাকটা হচ্ছে না। তার মানে অটোট্রফিক ব্যাকটেরিয়াটা এখানে ওইভাবে কাজ করতেছে না, কারণ ডাইরেক্ট অক্সিডাইজিং যে এজেন্ট আছে সেটা আমাদের ফার্স্টে কার্বনেসিয়াসকে অ্যাটাক করতেছে। আর এইটা থেকে তো আমরা ইনশিওর করতেই পারতেছি আমাদের অর্গানিক ম্যাটার অক্সিডাইজ হতে ফুললি কম হতে, কিন্তু একদম কমপ্লিটলি অক্সিডাইজ হতে কতটুকু আমাদের অক্সিজেন প্রয়োজন, এবং এটা থেকে আমি বুঝতেও পারবো আমাদের রিএজেন্টের পাওয়ারটা কিরকম। তার মানে একটা রিএজেন্টের প্রেজেন্সে আমাদের কতটুকু অক্সিডাইজ হচ্ছে সেটার কিন্তু একটা কনসেপ্ট আমরা পাচ্ছি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের থিওরি পোর্শনটা। আর এখানে দেখো আমাদের রিএজেন্ট হিসেবে সালফিউরিক অ্যাসিড ইউজ করি টু মেইনটেইন দ্য অ্যাসিডিক কন্ডিশন। আর আমরা এখানে হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ করতেছি। আর স্ট্যান্ডার্ড অ্যামোনিয়াম অক্সালেট সলিউশন, এটাও সিমিলার টাইপের আমাদের স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতেছে। এই যে এখানেই লেখা আছে তোমাদের দেখো, আমরা যখন অ্যামোনিয়াম অক্সালেটটা দিচ্ছি সলিউশনে তখন দেখা যাচ্ছে যে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট যতটুকু আমাদের
রিয়াকশন করতেছে ঠিক ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টের অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতেছে হলো অ্যামোনিয়াম অক্সালেট। তো আমাদের এক্সট্রা আরেকটা রিয়েজেন্ট অ্যাড করতেছি, সেটা অ্যামোনিয়াম অক্সালেট। এবং এই যে তোমার কতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগতেছে সেটা হলো আমরা একটা কালার ইন্ডিকেট করে। তো কালার ইন্ডিকেটেশনের মাধ্যমে অথবা ইন্ডিকেটের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ইনিশিয়াল রিডিং কত ছিল, ফাইনাল রিডিং কত। এই দুইটার ডিফারেন্স থেকে আমরা বুঝতে পারি যে কতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমার প্রয়োজন ছিল। তো যতটুকু পারম্যাঙ্গানেট প্রয়োজন সেটাই হলো আমাদের মেইনলি সিওডি রেজাল্টটা দেয়। তো তোমাদের ক্যালকুলেশন এগুলা কিছুই লেখা লাগবে না, জাস্ট থিওরিটা ভালো মতো পড়বা। থিওরিটা পড়লেই বুঝতে পারবা যে মেইনলি সিওডি তারা কি বোঝাচ্ছে অথবা কিভাবে আমরা ডিটারমাইন করি। যেহেতু আমাদের ল্যাবে আমাদের ইকুইপমেন্টটা অ্যাভেলেবেল না, দ্যাটস আমরা টেস্টটা করি না, আমরা জাস্ট শুধু বিওডি টেস্টটা করি। বাট যদি আমাদের এক্সপেরিমেন্টে যে ইকুইপমেন্টটা অথবা যে আমাদের রিয়েজেন্ট গুলো আছে সেগুলো যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে আমরা ডাইরেক্ট সেম প্রসিজারে করতাম, যে আমরা একটা ফ্লাক্স নিতাম, ফ্লাক্সে কিছু অ্যামাউন্টে সালফিউরিক অ্যাসিড অ্যাড করতাম এবং কিছু অ্যামাউন্টে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করতাম। তারপর হলো আমরা 30 মিনিটস রেখে দিতাম এবং এই 30 মিনিটস আমরা যখন রেখে দিব তখন আমাদের হিটিং করতে হবে। হিটিং করে দেওয়ার পর আমাদের হিটিং রেটটা ইন্ডিকেট করতেছে রেট অফ অক্সিডেশন। তার মানে আমরা যেহেতু অলরেডি পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাড করে দিছি, তো তুমি যত টেম্পারেচারে হিট করবা আমাদের রেট অফ রিঅ্যাকশনটা তত ফাস্ট হবে। এরপর দেখবা যে সলিউশনের কালারটা একটু ফেইন্ট একটা কালার ইন্ডিকেট করবে। এটা বুঝতে হবে যে আমাদের ফেইন্ট কালার থেকে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফুললি ইউটিলাইজড হয়ে গেছে। এবং সেম প্রসিজার আমি আবার রিপিট করব আমাদের ডাইলিউটেড ডিস্টিলড ওয়াটারের সাথে, এবং সেখানে আমি অ্যাড করব হলো আমাদের অ্যামোনিয়াম অক্সালেট 10 ml এর। তো তুমি অ্যামোনিয়াম অক্সালেট যখন অ্যাড করতেছো তখন দেখবা যে একটা পিঙ্ক কালার শো করবে। এই যে কালার ইন্ডিকেশনের মাধ্যমে তুমি বুঝতে পারবা যে আমাদের কতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট লেগেছিল। আমরা যদি ল্যাবে করতাম এই প্রসিজারটা এভাবে ফলো করে করতাম, বাট তোমাদের আপাতত এটা লাগতেছে না, তো এটা জাস্ট একবার রিডিং দিয়ে রেখো। আর বাকি যে এতটুকু কোশ্চেন পর্যন্ত আমি যা বললাম সেটা একটু ভালো মতো ইম্পর্টেন্ট দিয়ে পড়বা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমি জাস্ট একটু অ্যাসাইনমেন্ট গুলা বলে দিই। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি বিওডি সিওডি অলরেডি বলে দিচ্ছি। একটা 5 ডেজে হয়, একটা 3 ডেজে, একটা বড় একটা ছোট, আরেকটাতে হলো তুমি শুধু বায়োডিগ্রেডেবল পাচ্ছ, একটাতে বায়ো নন বায়ো পাচ্ছ, বাট এটাকে আলাদা ডিফারেন্সিয়েট করা যায় না। সেই হলো মোটামুটি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আর সিওডিটা কেন বড় সেটাও আমি বলছি, কারণ এখানে হলো আমাদের বেশি অক্সিজেন ডিমান্ড লাগতেছে ফর অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক, আর এটাতে শুধু আমাদের অক্সিজেন লাগতেছে অনলি ফর অর্গানিকের। আর এখানে আমরা অক্সিডাইজিং এজেন্ট অ্যাড করতেছি, বাট এখানে কোনো প্রকারের অক্সিডাইজিং এজেন্ট অ্যাড করতেছি না। তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলা, ভালো মতো তোমরা করবা। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, বিভিন্ন এক্সামে কিন্তু এটা আসে। তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।